বাসর ঘরে নতুন জামাই বউ গল্প করতেছে। তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। কি কথাবার্তা হয় আমরা জানবো। এটা অর্ধাঙ্গী প্রবন্ধের মধ্যে আছে। আবার বাসর ঘর পরবর্তী সময়ে মানে নবদম্পতি আর কি, নতুন বিয়ে হয়েছে, তাদের মধ্যে যে কথোপকথন হয় সেটাও আমরা জানবো। কবিতাটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিতার নাম নবদম্পতির প্রেমালাপ। এখানে এই প্রবন্ধে খুবই প্রাসঙ্গিক ভাবে কবিতাটা আসছে। আমরা একটু আলাপচারিতা শুনি, তোমাদের একটু শোনাই। প্রথমত, জামাই, নতুন জামাই বাসর ঘরে ঢুকছে। ঢুকে বউকে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? বর জিজ্ঞেস করতেছে তার স্ত্রীকে, কেন সখী কোণে কাঁদিছ বসিয়া? কেন সখী কোণে কাঁদিছ বসিয়া? তুমি এখানে বসে বসে কাঁদতেছো কেন? এবার বউ রিপ্লাই দিছে, পুষি মেনেটিরে ফেলে এসেছি ঘরে। মানে আমি একটা বিড়াল পালতাম, এটার বাড়িতে ফেলায় আসছি, এই জন্য আমার মনটা খারাপ। আমি প্রায় সময় আমার ক্লাসে একটা কথা বলি, তোমরা শুনছো কিনা, যে কোথায় ইন্দিরা গান্ধী আর কই দাউদ কান্দি। মানে প্রশ্ন কই আর উত্তর কই, কি এক্সপেকটেশন আর কি আউটকাম। এখন নবদম্পতির মধ্যে কথা হচ্ছে, এই কথাটা হবে একটু রোমান্সে ভরপুর, তাই না? জামাই যদি জিজ্ঞেস করে থাকে যে তুমি এখানে বসে কোনায় কাঁদতেছো কেন, তোমার মন কেন খারাপ, বউ কিন্তু খুব রোমান্টিক একটা অ্যান্সার দিতে পারে, যে আমি তোমাকে যতক্ষণ না দেখবো ততক্ষণ তো আমার চোখে জল আসবেই, ইত্যাদি ইত্যাদি। ধরো আমি একটা খুব সিম্পল অ্যান্সার দিলাম আর কি, তোমরা আরো তোমাদের মতো করে ভাবতে পারো। কিন্তু সে কি বলছে? সে বলছে, পুষি মেনিডিরে ফেলিয়ে এসেছি ঘরে, আমি আমার বিড়ালটাকে বাড়িতে ফেলে আসছি, এই জন্য আমার মন খারাপ। দেখো এখান থেকে কিন্তু একটা মানে ভজকট শুরু। পরের দিন ধরো বনে বসা আছে, সুন্দর বাগানে বউ বসে রয়েছে। এবার জামাই গিয়ে আবার জিজ্ঞেস করতে, কি করেছো বসি বনে কুঞ্জ ভবনে? তুমি এখানে বসে এই কুঞ্জে এই বাগানে বসে তুমি করতেছো কি? তখন বউ উত্তর দিছে, খেতেছি বসি আর টোপা কুল, মানে আমি বড় বড় বড়ই খাচ্ছি, বসে বসে আমি বড়ই খাই। বউ যদি বলতো, আমার আর কাজ কি তোমাকে ভাবা ছাড়া, তোমাকে ভাবনা এটা ব্যতীত তুমি ছাড়া আমার আমার চিন্তা জগৎ আর কি আসতে পারে? যদি এমন দেখো যে আমি একা বসে আছি, ধরবা আমি একা না, এখানে তুমি আছো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এখন সে বলছে যে খেতেছি বসিয়া টোপা কুল, আমি বড় বড় বড়ই খাই। দেখো কই ইন্দিরা গান্ধী আর কই দাউদ কান্দি, গেল, এটাও গেল। এরপর এবার জামাই জিজ্ঞেস করছে বউকে, সেকেন্ড কোশ্চেন, জগৎ ছানিয়া কি দিব আনিয়া তোমাতরে সখী, জীবন করি ক্ষয়, বলো করিব কি? মানে সারা পৃথিবী তন্ন তন্ন করে আমি তোমার জন্য কি এনে দেব বলো? তোমার জন্য আমি কি করতে পারি বলো? জীবন ক্ষয় করে আমি তোমার জন্য কি করতে পারি? এবার বউ রিপ্লাই দিছে, আরো কোল পারো গোটা ছয়, আরো ছয়টা বড় বড় কোল পাইরা দাও, বড়ই পাইরা দাও। বুঝছো তো? আগের প্রশ্ন ছিল, কি করেছে বসে বনে কুঞ্জ ভবনে, এখানে বসে করছো কি? সে উত্তর দিছে, খেতেছি বসিয়া টোপা কোল। এবার জামাই জিজ্ঞেস করছে, জগৎ ছানিয়া কি দিব আনিয়া তোমাতরে সখী, জীবন করি ক্ষয়, বলো করিব কি? সে উত্তর দিছে, আরো কুল পারো গোটা ছয়। জামাই বলছে, সারা পৃথিবী তন্ন তন্ন করে আমি তোমার জন্য কি হাজির করব? বউ বলে, বড়ই পেরে দাও। কলিজায় লাগে না? এটা কোনো কথা? উত্তর তো এটাই হইতে পারে, আমি সারা পৃথিবীর সব থেকে দামি সম্পদের অধিকারী অলরেডি হইছি, সুতরাং আমাকে আর তোমার জগৎ তন্ন তন্ন করে দিতে হবে না, তুমি আছো মানেই তো সারা পৃথিবী আমি পাইছি, ইত্যাদি ইত্যাদি। এটা ধরো আমি একটা সাধারণ নেরেটিভ তৈরি করলাম, তোমরা আরো ভালো পারবা। এরপরে ধরো জামাই জিজ্ঞেস করছে যে আমি যদি কখনো দূরে যাই, অনেক দূরে হয় না, ছেলেরা বিজনেস বা অন্য কোনো কাজে মাঝে মধ্যে সফর করতে হয় বাইরে, বাড়ি থেকে কিছুদিন দূরে থাকে। তো জিজ্ঞেস করছে আর কি, আমি যদি কোনোদিন দূরে যাই, তোমার সময় তখন কিভাবে কাটবে? মানে স্বামী জিজ্ঞেস করতেছে, বিরহের বেলা কেমনে কাটিবে? তো বউ উত্তর দিছে হলো, এটার জন্য মানে তুমি একদমই প্রস্তুত ছিলা না, ধরে নাও। বলছে বিরহের বেলা কেমনে কাটিবে? বউ বলছে, দেব পুতুলের বিয়ে, অর্থাৎ আমি বসে বসে পুতুল খেলবো। চিন্তা করতে পারো? বলছে যে আমি যখন দূরে যাব, অনেক দূরে থাকবো, তখন তোমার সময় কাটবে কিভাবে? বউ বলছে, দেব পুতুলের বিয়ে, মানে তুমি যখন থাকবে না আমার কাছে, বিরহের টাইমে দূরে যখন যাবে, আমি যখন পুতুল খেলে সময় পার করব। কেন ভাই? ভালো উত্তর ছিল না আরো? যে তুমি যত দূরেই যাও, পৃথিবীর বাইরেও যদি যাও, মঙ্গল গ্রহেও যদি যাও, তুমি আছো কোথায়? আমার হৃদয়ের মণিকোঠায়, ইত্যাদি ইত্যাদি। তো হৃদয়ের মণিকোঠা সে বললো না, না বলে কি বললো? বললো যে দেব পুতুলের বিয়ে। এখন অর্ধাঙ্গীতে এই কথাটা কেন আনলেন বেগম রোকেয়া? এটাও তো কথা। কবিতার মানে যিনি রচয়িতা, কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে আনছেন কেন? আনছেন হলো, অর্ধাঙ্গী শব্দটা খুব সুন্দর, বেটার হাফ বলে হচ্ছে ইউরোপ আমেরিকায়। অর্থাৎ স্বামী আর হচ্ছে স্ত্রী, অর্ধ অর্ধ মিলে হচ্ছে পূর্ণ একটা সত্তা। বুঝছো? আমরা যখন তোমাদেরকে দ্বন্দ্ব সমাস পড়াই,
মিলনার্থক দ্বন্দ্ব মনে করে দেখো, মিলনার্থক মা বাবা, চা বিস্কুট, জিন পরি, তোমাদের পড়াইছি না আমরা ছোটবেলার ক্লাসগুলোতে, সামনেও পড়াবো। মিলনার্থক মানে কি জানো? দুটো মিলে একটা সেন্স ক্রিয়েট করে। মা আর বাবা মিলে হচ্ছে তোমার প্যারেন্টস, পিতামাতা, অভিভাবক। এরকম চা আর বিস্কিট এই দুইটা মিলে একটা নাস্তা, এই সেন্সটাকে ক্রিয়েট করে। তো দুইটা মিলে যদি একটা সেন্স ক্রিয়েট করে, এটাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। তো মিলনার্থক দ্বন্দ্বের সেন্সই হচ্ছে এটা, মা আর বাবা মিলে একটা। তো নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রী, এই দুইটা সত্তা মিলে একটা একক সত্তা হয়। অর্ধাঙ্গ অর্ধাঙ্গ পূর্ণাঙ্গ। বুঝছো ব্যাপারটা? তো নারী আমাদের সমাজে অর্ধাঙ্গ হইতে পারছে কিনা, আমরা হইতে দিছি কিনা, সেই সুযোগ তৈরি করা গেছে কিনা, এবং যদি না হয়ে থাকে কেন হইল না, যদি করতে হয় কেন করতে হবে, কিভাবে করতে হবে, এটা নিয়ে হচ্ছে এই প্রবন্ধটা। অত্যন্ত ইন্টারেস্টিং, অতি উচ্চমার্গীয় কথাবার্তা, অত্যন্ত প্রয়োজনীয় এবং খুব চমৎকার একটা আলোচনা হতে যাচ্ছে। চলো আমরা শুরু করি। এটার যিনি লেখক, বেগম রোকেয়া। দেখো, আমরা অনেকে বলবা লেখিকা, হ্যাঁ লেখিকা বলা যায়, কিন্তু সাধারণত সম্মানিত পোস্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে বলা হয় যে একভাবে বললেই হয়, কোনো অসুবিধা হয় না। রোকেয়া সাখাওয়াত হোসেন, একটু খেয়াল করে দেখো, 1880 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর রংপুরের হচ্ছে তোমার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রা বন্দর গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার জন্ম মৃত্যু যদি আমি এক কথায় বলে দেই, সেটা হচ্ছে 1880 আর 1932, এটা তার জীবনকাল। এরপরে দেখো, তার প্রকৃত নাম হচ্ছে রোকেয়া খাতুন, এবং বৈবাহিক সূত্রে তার নাম হয়ে গেছিল রোকেয়া সাখাওয়াত হোসেন। ওনার হাজবেন্ডের নাম ছিল সাখাওয়াত হোসেন। তিনি বেগম রোকেয়া নামে বিশেষ পরিচিত, এবং তার এই যে জন্ম মৃত্যু লিখলাম দেখেন, 1880 1932, দূরই হচ্ছে 9 ডিসেম্বর 9 ডিসেম্বর। এই জন্য 9 ডিসেম্বরকে বলা হয় বেগম রোকেয়া দিবস। তোমরা জানো এটা মেবি। শিক্ষা লাভ, ওইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেন নাই, স্কুল কলেজ তিনি পড়েন নাই, বলতে পারো একদম স্বশিক্ষিত যেটা, সেটাই তিনি ছিলেন। বড় ভাই বোনের সাহচর্যে তিনি বাংলা এবং ইংরেজি ভাষা ভালোভাবে রপ্ত করেন এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। ওনার হাজবেন্ড তো পরবর্তীতে তাকে প্রচন্ড হেল্প করছে। আর শুরুতে তার ভাই, বড় ভাই, আপন ভাই ইব্রাহিম সাবের ওনাকে অনেক শিক্ষা দীক্ষার ক্ষেত্রে হেল্প করেছিল। ওনার সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন, তো জমিদার পরিবার ছিল, বিপুল তোমার হচ্ছে প্রাচুর্যের পরিবার ছিল। ফাইন্যান্সিয়ালি তাদেরকে কষ্ট করতে হয় নাই। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর উৎসাহ এবং অনুপ্রেরণায় তার জ্ঞানার্জনের পথ অধিকতর হয়ে যায়, সুগম হয়ে যায়। তার হাজবেন্ডের বাড়ি ছিল বিহারের ভাগলপুরে। বিহার হচ্ছে ইন্ডিয়াতে। তখন যে সময়ের কথা আমরা বলছি, তখন তার দেশভাগ হয় নাই। মানে 47-এ পরে না ভাগাভাগি হয়েছে, এর আগে তো পুরো এলাকাটা একই ছিল। তো বিহার এলাকার ভাগলপুরে ছিল তার হাজবেন্ডের বাড়ি। এরপর নারী শিক্ষায় অবদান, এটা তোমরা জানো। এটা আমি এখানে এই ৩-৪টা-৫টা লাইন দিয়ে আসলে বলে শেষ করতে পারবো না। এটা সত্য যে বেগম রোকেয়ার অনেকগুলো লেখা নিয়ে কম বেশি বিতর্ক আছে, এবং বিতর্ক থাকার মতো কথা তিনি বলছেনও। এটাও সত্য, এটা অস্বীকার করার কোনো চান্স নাই। অনেক কথা তিনি বলছেন, এবং তার মধ্যে কিছু কথা আছে যেগুলো নিয়ে বিতর্ক তৈরি করার সুযোগ আছে, এবং বিতর্ক হচ্ছেও। কিন্তু সবকিছুর উপরে যদি তুমি একটা কথা বলো, তখনকার সময়ে সমাজে নারীদের যে অবস্থান ছিল, সেটার জন্য তো কথা বলার দরকারও ছিল। তুমি এটাকে কেমনে উড়াইবা? আমরা মুসলমানরা যদি আমাদের ইতিহাসের পেছনে যাই, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শত শত সাহাবীদের শিক্ষিকা ছিলেন, টিচার ছিলেন, তাই না? হাদিসের দর্স তিনি দিয়েছেন সাহাবীদেরকে। তো আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করেন, তখন উনার বাণিজ্য, বিজনেস বিষয়ক যে উপদেষ্টা ছিলেন, একজন মহিলা ছিলেন। জানো কিনা এগুলো? এখন যেরকম প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকে, প্রেসিডেন্টের উপদেষ্টা থাকে, উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদার হন। তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রধানমন্ত্রীকে কি করেন? পরামর্শ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝতেছো? খোলাফায়ে রাশিদিনের মধ্যে শ্রেষ্ঠ শাসক যাকে বলা হয়, উনার বাণিজ্য বিষয়ক যে উপদেষ্টা ছিলেন, তিনি ছিলেন একজন লেডি, একজন মহিলা ছিলেন। চিন্তা করতে পারো। তো আমাদের ইতিহাসের পেছনে যদি যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ে পৃথিবীতে আসছিলেন, অর্ধাঙ্গী প্রবন্ধে আছে এই কথাগুলো, যখন নারীদের অধিকার সমাজে ছিলই না, মাইনাসে চলে গেছিল। যখন কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হইতো। তিনি আসলেন, আইসা সমস্ত পরিস্থিতি বদলে দিলেন। তিনি নারীর অধিকারের কথা ঘোষণা করলেন, সেটাকে প্রতিষ্ঠিত করলেন, এবং নিজে কন্যা পালন করে, কন্যাকে আদর করে, কন্যাকে অধিকার দিয়ে দেখাইলেন যে এইভাবে কন্যা পালন করতে হয়। এই লাইনটা আমরা পাবো অর্ধাঙ্গীর মধ্যে, যে তাহার জীবন ফাতেমাময় করে তিনি দেখাইয়াছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমগ্র অস্তিত্ব জুড়ে উনার কন্যাদের একটা ছায়া ছিল, এবং এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে তিনি কিভাবে ভালোবাসছেন, সবাইকে তিনি ভালোবাসছেন, বাট তার জীবনটা ফাতেমাময়। বুঝতে পারছো? সো এই জায়গাগুলোকে এখানে প্রাসঙ্গিকভাবে আনা হয়েছে। এটা সত্য যে ওই সময়টা রোকেয়া যখন জন্মাইছিলেন, ওই সময়টা আমাদের সমাজ একদম এমন একটা সিচুয়েশনে ছিল, মেয়েদেরকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিতই করা হয়েছিল, এবং এখনো আজকের বাংলাদেশেও আমরা মেয়েদের জন্য একটা নিরাপদ পৃথিবী তৈরি করতে পারি নাই।
একটা নিরাপদ সোসাইটি আমরা ক্রিয়েট করতে পারি না। এই ব্যর্থতার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা যারা পুরুষ আমাদের নিতে হবে। এটা এড়ানোর কোনো চান্স নাই। এটা নিয়ে অনেক তর্ক-বিতর্ক হতে পারে, অনেক কথা অনেকভাবে আসতে পারে। বাট এন্ড অফ দ্য ডে যেহেতু সোসাইটিটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলাকে রেগুলেট করি। সো এই দায়িত্ব আমার, এই দায়িত্ব আমাদের এখানকার নারীদের জন্য একটা চমৎকার পরিবেশ তৈরি করে দেওয়া। বাদবাকি জিনিস যেগুলো বিতর্কের ব্যাপার সেটা টেবিলে বসে বিতর্ক করা যাবে। কিন্তু বাইরের একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করে দেওয়া, এটা কি এই দায়কে আমরা এড়াইতে পারি? পারি না কিন্তু। এরপরে আসো নারী শিক্ষায় অবদান। এখানে যেটা আছে দেখো কি বলছে যে বিরূপ সমালোচনা এবং নানাবিধ প্রতিবন্ধকতার মুখেও তিনি কখনোই নারী শিক্ষার লক্ষ্য থেকে সরে আসেননি। বরং পর্দা প্রথা ও শিক্ষা বিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলো আলোকিত করার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে ছাত্রী সংগ্রহ করেছেন। মুসলমান মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা তার অসাধারণ কীর্তি। এরপর রচনার বৈশিষ্ট্য, তিনি বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী। শুধু বিশিষ্ট শিল্পী না, উনার ব্যাপারে বলা হয় উনি যে সময়টা প্রবন্ধ লিখছেন ওই সময় তার লেভেলে প্রবন্ধ খুব কম লেখকই লিখছে। কারো কারো মতে প্রবন্ধের জন্য উনি সেরা ছিলেন ওই টাইমটাতে। বুঝতে পারছো? এরপরে আসো উল্লেখযোগ্য লেখা। এখানে আমরা দেখছি মতিচুর, অবরোধ বাসনী তার তাৎপর্যপূর্ণ গ্রন্থ। এরপরে সুলতানার স্বপ্ন, এটা ইংরেজিতেও আছে সুলতানাস ড্রিম নামে। এরপরে পদ্মরাগ, এগুলো তার উপন্যাস। মতিচুর প্রবন্ধের বই। অবরোধ বাসনী একেবারে প্রবন্ধও না, উপন্যাসও না, গল্পও না। এটা বলতে পারো যেহেতু এটাকে আমরা অবরোধ বাসিনীকে উপন্যাস বলতে পারছি না। অবরোধ বাসিনীর মধ্যে ছোট, ছোট কিছু গল্পের মতো আছে। কিছু ঘটনা তিনি বর্ণনা করছেন গল্পের আবহে রস দিয়ে, হিউমার দিয়ে আরকি, হ্যাঁ? এরপরে তোমার হচ্ছে বিশেষ তথ্য যদি বলি, তার পিতা বহু ভাষায় সুপণ্ডিত হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। 1898 খ্রিস্টাব্দে উর্দুভাষী ও বিপত্নিক সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিপত্নিক মানে উনার স্ত্রী মারা গেছিলেন আগে, অর্থাৎ সাখাওয়াত হোসেন আগে একবার বিয়ে করছিলেন, তার স্ত্রী মারা গেছিল। তার পরবর্তীতে রোকেয়ার সাথে তার বিয়ে হয়। আর রোকেয়ার লেখা প্রকাশিত হইতো মিসেস আর.এস. হোসেন এই নামে। 1932 9 ডিসেম্বর উনি মারা যান। এরপরে আসো আমরা মূল পাঠে চলে যাব। যেহেতু আমাদের এই লেকচারের যে মডিউলটা আমরা আজকের পাঠ যেভাবে তোমাদেরকে সাজাইছি তোমাদের জন্য, যেভাবে এটা নিয়ে আমরা আলোচনা করি, সেখানে আমরা সাধারণত কি করি? সেখানে আমরা মূল টপিকটাকে নিই, মূল টপিকটাকে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেই। তাই না? দিয়ে তোমাদেরকে এমনভাবে উপস্থাপন করে দেই যাতে করে এখান থেকে যেকোনো রকমের প্রশ্ন আসলে তোমরা পারো। লেখাটা একটু বড়, আমরা চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে কনসাইজ করে সুন্দর করে বুঝায় দেওয়ার। এখানের মধ্যে আছে কি একটু ৫ মিনিটে বলে নেই তোমাদেরকে। সমাজে নারীদের অবস্থান, ফ্যামিলিতে নারীদের অবস্থান এবং এখান থেকে উত্তরণের যে উপায় এবং কেন উত্তরণ ঘটাইতে হবে এটা এই জায়গায় বলা আছে। বুঝতে পারছো? খুব সুন্দর করে বলা আছে এই জায়গার মধ্যে। আর আসলে আমাদের সমাজে নারীরা, মেয়েরা অর্ধাঙ্গী হইতে পারছে কিনা পারফেক্টলি তার একটা স্বরূপ এখানে দেখানো হয়েছে। এবং আসলে পারে নাই আরকি, এটা এখানে প্রমাণ করা হয়েছে। আর যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কথা শুরুতে তোমাদের বললাম, ওটা ছিল এইজন্য যে নারী যদি শিক্ষিত না হয়, নারী যদি মানসিকভাবে পুরুষের কাছাকাছি না হয়, তাহলে বিয়ের পরে হাসব্যান্ড আর ওয়াইফের মধ্যে যখন কথা হবে, জামাই বলবে একটা, বউ বুইঝা বসবে আরেকটা। বুঝতে পারছো? একটা সুন্দর ফ্যামিলি হওয়ার জন্য দুজনের মধ্যে একটা মেন্টাল ক্লোজনেস এর দরকার আছে। দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার দরকার আছে। নইলে কে কি বলল এবং সেটা দিয়ে কি বুঝাইলো, দুজনে যদি না বোঝে, জামাই বলতেছে যে আমি তোমার জন্য কি আইনা দিমু আর বউ বলতেছে বড়ই পাইরা দাও, তাহলে হইল না ব্যাপারটা। তাই না? ওই জায়গায় ভালো বোঝাপড়া তৈরি হবে না। জামাই বলতেছে বিরহের বেলা কেমনে কাটবে আর বউ বলতেছে আমি পুতুল খেলবো। মানে কি প্রশ্ন আর কি উত্তর। তো এই জন্য মেয়েদেরকে শিক্ষিত হওয়া লাগবে। পুরুষরা একা শিক্ষিত হইলে হবে না। মা থেকে সন্তান শিখে। এখন মা যদি শিক্ষিত না হয়, তার মধ্যে যদি শিক্ষার আলো না থাকে, জিনগত একটা ব্যাপার থাকে, আবার আচরণগত জায়গা যেগুলো আছে, প্রাথমিক শিক্ষা যেটা আছে সন্তানের মায়ের কাছে হয়। তো মাই তো শিক্ষিত না। তো সন্তানটা শিখবে, শিক্ষা পাবে কই থেকে? বুঝতে পারছো? এই জায়গাগুলো এখানে আসছে। তো চলো আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়। আমি স্ত্রী জাতির অবনতির শীর্ষক প্রবন্ধে ভগিনীদিগকে জানাইয়াছি যে আমাদের একটা রোগ আছে, দাসত্ব। সে রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতঃপূর্বে বর্ণনা করা হইয়াছে। এখানে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে, ঔষধপথ্যের বিধান স্থানান্তরে দেওয়া হইবে। উনি এখানে তার একটা প্রবন্ধের রেফারেন্স টানছেন আগের লেখার আর কি। স্ত্রী জাতির অবনতি মানে মেয়েদের এই যে ডিমোশনটা হইলো, কেন হইলো?
ওটা রেফারেন্স এই জায়গায় ব্যবহার করছে এবং বলছেন ওই জায়গায় আমি বলছি আমাদের একটা রোগ আছে, সেটা হচ্ছে দাসত্ব। এই দাসত্বটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। এটাকে মানসিক দাসত্ব বলা হয়। এটা কেমন? একটা মেয়ে যখন ফ্যামিলিতে জন্মায় সে দেখে যে তার মাকে তার বাবা টর্চার করতেছে, কথায় কথায় হয়তো বা মারতেছে, বা ফ্যামিলিতে মায়ের মতামতের তেমন কোনো দাম নাই, বাবা তাকে পাত্তা দিচ্ছে না, অথবা এমন একটা অবস্থা মানে পরিবারের মধ্যে দাঁড়াইছে বাবার সামনে তার মা একেবারে নিরীহ প্রজার মতো আছে। এই উভয়ে মিলে যে সংসার, উভয়ের মতামতের ভিত্তিতে যেটা চলবে, ওই কোনো কিছু নাই আর কি। একেবারে মনে করো যে রাজা প্রজার মতো একটা অবস্থা। এখন ওই মেয়ে সন্তানটা বড় হইতে হইতে তার মাথার মধ্যে এটা সে সেট করে না, এটা সে ওইভাবেই দেখেই সে বড় হয় যে মা এরকম রোল প্লে করে আর বাবা এরকম রোল প্লে করে। মা হচ্ছে এরকম, বাবা হচ্ছে এরকম। দ্যাট মিনস এটা বাস্তব যে মা টর্চারই পাবে, মা হচ্ছে অত্যাচারিত হবে, মার কোনো পাত্তা থাকবে না, যখন তখন চাইলে বাবা মাকে মারতে পারে। তখন সে মেন্টালি সেটাকে ডিজাইন করে নেয়। ভালো মতো বুঝবা। ঠিক ওই ফ্যামিলির ছেলেটা তো তাই দেখে, তাহলে সে বুঝতে পারে তাহলে মারা যায়। এখন যে মেয়েটা মার এই টর্চার দেখে বড় হইলো, ওই মেয়ের বিয়ের পরে তার স্বামী তার সাথে এটাই করে, তখন সে মেনে নেয় যে আমার লাইফ বুঝি এরকমই। তার মেয়েও এটা মেনে নেয়। তো বংশ পরম্পরায় বা জেনারেশন পরম্পরায় মানসিকভাবে তার মধ্যে এটা ইনস্টল হয়ে যায় যে আমি পৃথিবীতে আসছি এজন্যই আমি টর্চার পাবো, জামাই আমাকে পিটাবে, অথবা ইত্যাদি ইত্যাদি। এই যে মেন্টালি যে সেট আপ হয়ে যাওয়া, এটার নামই দাসত্ব। এটাকেই বলছেন মানসিক দাসত্ব। তো ওই জায়গা থেকে এটাকে উনি কোট করছেন আর কি, করে বলছেন যে আমি ওখানে বুঝাইছি যে আমাদের অবস্থা আসলে কেমন। তো এখন আমরা দেখাবো, উনি বলছেন এক্ষণে, মানে এই লেখার মধ্যে কি আছে উনি বলতেছেন, আমরা দেখাইতে চেষ্টা করিব। এখন তোমরা বলতে পারো আমরা কেন, এটা হলো আরেক প্রশ্ন। পোলাপান কিন্তু প্রশ্ন করে, আমি জানি যে ভাইয়া লিখছেন তো রোকেয়া সাখাওয়াত হোসেন, তো উনি আমরা বলতেছেন, উনি তো একজন। এটাকে বলা হয় ম্যাজেস্টিক প্লুরাল, বুঝছো? বাংলাতে বলা হয় তোমার একটা সম্মানী অবস্থায় সিঙ্গুলারটা প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। যেমন কোরআন শরীফের অনেকগুলো আয়াত তুমি যদি শাব্দিকভাবে অনুবাদ করো, তাহলে দেখবা আই আসে না, আসে উই, আমরা আসে। খেয়াল করে দেখবা কোরআন শরীফের অনুবাদ যদি তুমি দেখো, আমরা আসে, উই আসে। তো গ্রামাটিক্যালি খালি চোখে দেখলে মনে হবে এটা ভুল, কিন্তু গ্রামার যে জানে সেটার কোনোদিন ভুল বলবে না। কেন? কারণ কোন সত্তা যখন নিজেকে সম্মানী দেখাইতে চায়, একটু পাওয়ারফুল দেখাইতে চায়, কিছুটা ম্যাজেস্টিক দেখাইতে চায়, তখন ওই জায়গায় আমি ব্যবহার হয় না, সে জায়গায় আমরা ব্যবহার হয়। বুঝতে পারছো কথাটা? ক্লিয়ার করে বলতেছি। ধরো ক্রিকেট খেলার মধ্যে তুমি বলছো যে ওয়ান ডাউনে আমি নামবো ব্যাট হাতে, দুজন ওপেনিং ওপেনিং করতেছে, চলছে, তুমি বলছো আমি ওয়ান ডাউনে যাবো, তোমার আরেক বন্ধু বলছে না আমি যাবো। যে উইকেট পড়ছে ও দৌড় দিয়ে নেমে গেছে, দৌড় দিয়ে নাইমা তারপরে ও 2 বল ঠেকাইছে, তারপরে তৃতীয় বলে বোল্ড আউট হয়েছে, হয়ে চলে আসতেছে, 3টা বল নষ্ট করে আসছে, একটা উইকেট গেল। ও যখন আসে আর তুমি যখন নামো, ধরো তোমার সাথে তার কথা হচ্ছে, তুমি তারা বলতেছো কি খেলছো বেটা, আমরা যখন নামি দেখিস তাণ্ডব চলে। তুমি কিন্তু দেখাচ্ছ তোমাকে, কিন্তু আমি যখন নামি এটা বলো নাই, কিন্তু বলতেছো আমরা আমরা যখন মাঠে না যাই বেটা কাঁপে, বেটা কাঁপে। এই যে দেখো, আমরা যখন নামি কাঁপে, তাণ্ডব চলে। তো দেখাচ্ছ আমি, বলতেছো আমরা, দিস ইজ ম্যাজেস্টিক, সম্মানিত। এমন হইলে আমরা ব্যবহার করা হয়, মনে থাকবে। এক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে, অর্থাৎ দাসত্ব হওয়ার কারণে আমাদের অবস্থা কোন জায়গায় গেছে। ঔষধপথ্যের বিধান স্থানান্তরে দেওয়া হইবে, অর্থাৎ এটার কি সলিউশন সেটাও বলবো। এখানে গোড়া পর্দাপ্রিয় ভগিনীদের অবনতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। কেহ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না পান, তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারিনি, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই। উনি বলছে যে দেখো ভাই, আমি আমি যে অবরোধ প্রথা মানে হচ্ছে পর্দা আর কি, স্ট্রিক্টনেস পর্দার। তো পর্দার বিরুদ্ধে আমি দাঁড়াইছি, এটা যদি আমার কেউ মনে করে তাহলে সে ভুল বুঝবে। আমি সেখানে পর্দার বাড়াবাড়ি নিয়েও বলছি, আমাদের যে শিক্ষা দীক্ষা নাই এটাও বলছি, ফ্যামিলিতে যে আমাদের মানিজ্যত দেয়া হয় না, সম্মান দেওয়া হয় না, আমি এটাও বলছি, এবং সোসাইটি এটার জন্য কিভাবে সাফার করতেছে এসবও বলছি। সব বাদ দিয়ে কেউ যদি বলে যে রোকেয়া খালি এখানে পর্দার বিপক্ষে দাঁড়াইছে, তাহলে সে আমাকে ভুল বুঝলো। হতে পারে আমি তারে বুঝাইতে পারি নাই, অথবা হতে পারে উনি প্রপারলি এটাকে পড়ে বুঝতে পারে নাই। এরপরে আসো, সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে। দেখো একদম কোট টু কোট করে বলছে, প্রায় সমগ্র নারী জাতি, অর্থাৎ
আমরা খালি বাংলা অঞ্চলের মেয়েরা বা মুসলিম মেয়েরা বেকায়দায় আছে এটা নিয়ে বলিনি, প্রায় সমগ্র নারী জাতির কথা আমি বলছি। সকল সমাজের মহিলাগণই কি অবরোধ বন্দিনী থাকেন, অথবা তাহারা পর্দানসীন নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি? আমি মানসিক দাসত্বের আলোচনা করিয়াছি। বলছে, আমি ধরে নিলাম আপনাদের কথা ঠিক, বাংলা অঞ্চলে বা মুসলমানরা, এখানকার মুসলমানরা একটা অতিরিক্ত পর্দার বাড়াবাড়ি অবস্থার মধ্যে থাকে, ফাইন। কিন্তু সকল সোসাইটিতে তেমনটা হয় না। আমাদের বাংলাদেশ এর বাইরে ইউরোপ আমেরিকার মেয়েরা তো অন্তত পর্দার স্ট্রিক্টনেসে থাকে না। তো তারাও কি মেন্টালি ফ্রি? না, তারাও তো মেন্টালি ফ্রি না। তাহলে বোঝা গেল সমস্যা খালি পর্দায় না। বুঝছো তো রোকেয়ার যুক্তিটা, যে সমস্যা খালি পর্দার বাড়াবাড়ির কারণে যে মেয়েরা পিছাইয়ে আছে, নট লাইক দ্যাট। আপনি পর্দা প্রথা উন্মুক্ত করে দিলে, মেয়েদেরকে খুব পোশাকের দিক থেকে স্বাধীন বানাই দিলে তারা উন্নত মানুষ হয়ে যাবে, নট লাইক দ্যাট। তাদের শিক্ষা লাগবে, সামাজিক স্বীকৃতি লাগবে, তাদের সোসাইটিতে ওইরকম অবস্থান তৈরি করতে হবে যাতে করে তারা সমাজকে আগায় নেওয়ার জন্য কাজ করতে পারে। বুঝতে পারছো? এই কথা এখানে আছে। তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা একটু গুগল ঘাটাঘাটি কইরো। আমেরিকা 1776 সালে স্বাধীন হয়েছে। ওখানকার মেয়েরা ভোটাধিকার পাইছে কবে? একটু কমেন্টে জানাইও এটা। পৃথিবীতে কিন্তু প্রথম ভোটাধিকার পাওয়া মেয়েরা হচ্ছে তোমার নিউজিল্যান্ডের মেয়েরা, এবং তুমি যখন সাল দেখবা আটকে উঠবা, যেটা তো পরশুদিনের আগের দিন। পৃথিবীতে প্রথম ভোটের অধিকার পাইছে নিউজিল্যান্ডের মেয়েরা, এবং সেটা খুবই রিসেন্টলি। একটু একটু কমেন্টে বইলো এটা, আমেরিকান মেয়েগুলো কখন ভোটের অধিকার পাইছে এগুলো বইলো। তো তারা যে বিশাল জ্ঞান দেয় আমাদের সবাইকে, আসা মানবাধিকার, তারা কি করছে একটা সময় বা এখনো কি করে একটু বইলো। এর জন্য তিনি বলছেন যে আমি তো এটা বলি নাই, আমি সমগ্র মানব জাতির কথা বলছি। সো পর্দা না থাকলেই যে মেয়েরা স্বাধীন হয়ে গেছে, বিশাল কিছু হয়ে যাবে, ব্যাপারটা এমন না। যথার্থ মানুষ হওয়ার জন্য যা যা দরকার তার সমস্ত সুবিধা তাকে দিতে হবে। এখন একটু বলে রাখি, আমাদের ইসলামে কিন্তু পুরুষদের থেকে মেয়েদের সম্মান বেশি। তোমরা জানো কিনা এটা? এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা এবং বাবার মধ্যে কার হক আগে আদায় করব? নবীজি বললেন, তোমার মায়ের। তিনি বললেন, তারপর? তোমার মায়ের। তারপর? তোমার মায়ের। ৩ বার। তারপর তোমার বাবার। বুঝতে পারছো? সো আমাদের আমাদের ধর্মীয় সিস্টেমে কিন্তু মেয়েদের সম্মান মর্যাদা উপরে, এবং বৈবাহিক রীতির মূল থিম এবং থট যেটা, সেটা হচ্ছে এই যে পুরুষ শক্তিশালী শারীরিকভাবে, সে বেশি কাজ করতে পারে, স্ট্রেস নিতে পারে, বা তাকে তৈরি করা হয়েছে ওইভাবে। পাশাপাশি সে কিন্তু তার স্ত্রীকে, নারীদেরকে সম্মানের সাথে বহন করবে সারা জীবনের জন্য। এই জন্য পুরুষের উপরে নারীকে সাওয়ারি বানানো হয়েছে। নারী সম্মানিত, নারী সম্মানিত। আর নারী পর্দা করবে, ধর্মীয় একটা বিধান সুন্দর করে দেওয়া আছে। এর বাইরে নারী শিক্ষা দীক্ষা, তার যে হচ্ছে ট্যালেন্ট, তার যে পটেনশিয়াল, এগুলোকে সে কাজে লাগাবে। ইসলাম খুবই সুন্দর এবং খুবই গোছানো। কিন্তু ওই যে বললাম, আমরা মানে ভালো জিনিস কম বুঝি, খারাপ জিনিস বেশি বুঝি আর কি। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আমরা বুঝতে বুঝতে এমন বোঝা বুঝছি যে আমরা বলছি যে মেয়েরা ঘরের চৌকাঠের বাইরেই যেতে পারবে না। আমরা ভেজাল তৈরি করে দিচ্ছি। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ করছেন, এর নেতৃত্ব দিছেন, তিনি হচ্ছে হাদিসের দর্শ দিছেন। সো বুঝার জায়গায় আবার আমাদের সোসাইটিতেও মেয়েদের কিছু বাড়াবাড়ি আছে। তারাও কিছু কিছু জায়গায় অতিরিক্ত বলে, না বুঝা বলে। সো দুই পক্ষই যদি একটা সুন্দর জায়গায় আমরা চলে আসি, দেখো আমাদের বাংলাদেশের কনটেক্সটে ধর্ম, সমাজ, ঐতিহ্য, আমরা যে বাঙালি, এই জিনিসগুলোকে প্রপারলি মানলে তুমি জানো খুব সুন্দর একটা সমাজ ব্যবস্থা হবে, খুব সুন্দর। কেউ ধর্ম মানে তো ট্রেডিশন বোঝে না, কেউ খালি ট্রেডিশন বোঝে তো ধর্ম বোঝে না, কেউ আবার কোনোটাই বোঝে না, ও যে কি বোঝে নিজেও বোঝে না। বুঝছো সমস্যাটা কই? এরপরে আসো, কোন একটা নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে, এবং পরে সেই নতুন চালচলন সহিয়া লয়। তাহারই দৃষ্টান্ত স্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার কথা উল্লেখ করিয়াছে। পূর্বে তাহারা ছত্র ব্যবহারের অধিকারিণী ছিলেন না, তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে। তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। এখন পার্সি মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি? অবশ্যই হয় নাই। আর ওই যে পর্দা ছাড়িয়াছেন, তাহা দ্বারা তাহাদের স্বকীয় বুদ্ধি বিবেচনায় তো কোনো পরিচয় পাওয়া যায় না। পার্সি মানে হচ্ছে এখানে পারস্যের মহিলারা। পারস্যের যে মহিলারা, ইরানি মহিলা, তাদেরকে পার্সি বলা হয়। ইন্ডিয়াতেও কিন্তু তোমার পার্সি আছে। উনি ইন্ডিয়ার পার্সি হোক আর পারস্যের পার্সি হোক, দুটাকে তুমি এখানে ধরে বুঝতে পারবা। ইন্ডিয়াতে পার্সি হচ্ছে নামের শেষে ইরানি থাকবে, ইরানি। যেমন বোমান ইরানি একজন পুরুষ, একটা ওই যে তোমার হচ্ছে থ্রি ইডিয়ট সিনেমার যে ভাইরাস, বা মুন্না ভাই সিরিজের যে ডক্টর আস্থানা, উনি বোমান ইরানি কিন্তু একজন পার্সি। তো এভাবে অরুণা ইরানি ছিলেন একসময় ইন্ডিয়ার একটা বড় মন্ত্রী ছিলেন।
তো ইন্ডিয়াতে কিন্তু পার্সি আছে প্রচুর পরিমাণে। তোমরা জানো কিনা এটা? ওরা ইরান থেকে আসছে এবং এখানে থাকে। তাদের নামের সাথে ইরানি থাকে, পার্সি থাকে, এরকম থাকে। তো এরা কিন্তু মুসলমানও না, হিন্দুও না। ওরা হচ্ছে অগ্নি উপাসক এবং তাদের ধর্মের নাম হচ্ছে জরথ্রস্ট। এই জরথ্রস্ট একটা মতবাদ বা ধর্ম, তারা এটাকে মানে বা হচ্ছে ফলো করে। সো উনি ওখান থেকে নিয়ে আসছেন কথাটা যে, "প্রথমে যদি তুমি কিছু বড় কিছু করতে চাও, সমাজ প্রথমে বাধা দিবে। এটা সত্য। তারপরে আস্তে, আস্তে এটাকে সমাজ মেনে নেয়।" এবং এখানে একটা উনি দৃষ্টান্ত আনছেন যে, ইহার দৃষ্টান্তস্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার কথা উল্লেখ করেছেন। মানে পার্সিরা এতটাই স্ট্রিক্টনেস এর মধ্যে থাকতো যে তাহারা ছাতাও ব্যবহার করতে পারত না। ছত্র মানে হচ্ছে ছাতা। পরবর্তীতে বলছে যে তারা এটা ব্যবহার করার সুযোগ পাইছে। কিছু, কিছু জায়গায় তারা স্ট্রিক্টনেস থেকে বের হয়ে আসছে। কিন্তু তারপরেও তাহা দ্বারা তাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না। ঠিক আছে? তারা হয়তোবা কিছু ব্যারিয়ার তারা অতিক্রম করছে। কিন্তু তার ফলে কি তারা সর্বাঙ্গীন যে মুক্তি সেটা কি পাইছে? পায় নাই। কারণ বোঝা গেল যে পর্দা বাদ দিয়ে দেওয়াই মানে স্বাধীনতা না। বা বাদ দিয়ে দেওয়ার কথা বলছি না। মানে এই স্ট্রিক্টনেস বা পর্দা নিয়ে যে বাড়াবাড়িটা চলে বা একটা অতিরিক্ত যে কপচানোর ব্যাপার থাকে, এটার থেকে মুক্ত হয়ে যাওয়া আসল মুক্তি না। বোঝা গেছে? এইজন্য বেশি কোনো কিছুই ভালো না। জীবন লবণের মতো, কম হইলেও সমস্যা, বেশি হইলেও সমস্যা। পর্দার সঙ্গও বুঝতে হবে, সুন্দর করে পালনও করতে হবে, শিক্ষার দিকে আগায় যাইতে হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের কথা আরকি। আমাদের বাংলাদেশের কনটেক্সট এ যদি আমরা বলি, তুমি একটা রাষ্ট্রের ১৮ কোটি মানুষ, যেখানে ৯ কোটি মেয়ে, ওদেরকে ঘরে একবারে বন্দি করে রাখছো আর তোমার রাষ্ট্র উন্নত হবে, তোমার রাষ্ট্র ভালো হবে, তোমার জীবন ভালো চলবে, তোমার সন্তান শিক্ষিত হবে, মানুষ হবে, সে আল্লাহ চিনবে। এটা বোঝা খুব মুশকিল। এজন্য মেয়েদেরকে ওই শিক্ষাটা দিতে হবে। দিলে মা যদি আল্লাহকে চিনে, তাহলে না সন্তান ভালোমতো চিনবে। এটাই তো বাস্তবতা। পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতী সভ্যতার অনুকরণ করিতে যাইয়া স্ত্রীদিগকে পর্দার বাহিরে আনিয়াছে। ইহাতে অবলাদের জীবনী শক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না। তাহারা যে জড় পদার্থ, সেই জড় পদার্থই আছেন। পার্সি পুরুষগণ, পার্সি মানে হচ্ছে ওই যে বললাম ইরানের কথা এখানে আসছে। বলছে ইরানি পুরুষরা অন্ধভাবে বিলাতী সভ্যতা মানে ইংল্যান্ডকে ফলো করতে গিয়ে মেয়েদেরকে কি করছে? পর্দার বাহিরে আনছে। ইরানের প্রসঙ্গ, ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছিল সেটা হচ্ছে ১৯৭৯ সালের কথা। ইসলামী বিপ্লব হইছে। এর আগে ইরান তুমি যদি দেখো ৩০, ৪০, ৫০, ৬০ এর দশকে, লোকে এত ৩২ সালে মারা গেছে। তো ওই টাইমে তুমি যদি দেখো ইরানি মহিলারা স্কার্ট পরতো, টি-শার্ট পরতো বা অর্থাৎ সোজা কথায় হচ্ছে একদম ইউরোপীয় স্টাইলে ইরান চলতো। এক কথায় বুঝাই দিলাম। যখন ৭৯ সালে ইসলামী বিপ্লব হয়, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের ক্ষমতা দখল করেন, তখন ইরানের যে শাসক ছিল রেজা শাহ পাহলভি, এই পাহলভি ইরান থেকে পালায়ে চলে গেছে আমেরিকায়। এখন কিন্তু পাহলভির ছেলে আছে আরেকটা দেখবা, নেতানিয়াহুর সাথে খুব আঁতাত ওর, মানে খুব একদম গলায়, গলায় সম্পর্ক। তো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ১০ বছর পরে ৭৯ থেকে ৮৯, এই ৮৯ সালে উনি মারা যান। তারপরে হচ্ছে বর্তমানে যিনি আছেন ইরানের যিনি লিডার, আয়াতুল্লাহ আলী খামেনি, উনার হাতে দায়িত্বটা আসে। তো ৭৯ সাল থেকে ইরান ইসলামিক বিপ্লব হওয়ার পর থেকে ইরান ইসলামিক রিপাবলিক হইছে। আর এর আগে ছিল একটা সেকুলার কান্ট্রি। বুঝতে পারছো? ওই জায়গাটাতে তিনি টাইনা আনছেন এই জায়গায়। যে ইরানের পুরুষরা করছে কি? মেয়েদেরকে স্বাধীনতা দিছে, পর্দার বাইরে আনছে। লাভের লাভ কিছুই হয় নাই। তাদের কোনো জীবনী শক্তির পরিচয় তাতে পাওয়া যায় না। কোনো পরিবর্তনই হয় নাই। তারা যেমন জড় পদার্থ ছিল তারা তেমনই আছে। ঘোড়ার ডিম হইছে, কিছুই হয় নাই। পুরুষ যখন তাহাদিগকে অন্তঃপুরে রাখিতেন, তাহারা তখন সেইখানে থাকিতেন। আবার পুরুষ যখন তাহাদিগের নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন, তখন তারা পর্দার বাহির হইয়াছেন। ইহাতে রমণীকুলের বাহাদুরি কি? ঐরূপ পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় নয়। বলছে ওইটা কোনো কথাই না। আপনি বললেন যে সে পর্দার মধ্যে আছে, ঠিক আছে, সে স্বাধীন হোক, স্বাধীন হোক। আপনি তারা বাইরে আনলেন। নাকের দড়ি দিয়ে আরকি। হ্যাঁ, নাকের দড়ি মানে গরুর নাকে, বড়, বড় ষাঁড়ের নাকে দেখবে একটা দড়ি বাঁধা থাকে। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে খুব হাইলি এটাকে কন্ট্রোল করা। একটা ষাঁড় যদি টান দেয়, ৫-৭ জন ছেলে এটাকে আটকে রাখতে পারবে না, বড় ষাঁড় যেগুলো। কিন্তু ওই নাকে যখন ওই দড়িটা বাঁধা থাকে, নাকটা ছিদ্র করে, তখন একজনের একে কন্ট্রোল করতে পারে। নাকের দড়ি মানে হচ্ছে হাইলি কন্ট্রোল করা আরকি। বুঝছো কিনা? সো পুরুষরা তাদেরকে নাকের দড়ি ধরে বাইরে আনছে, আবার ঘরে নিছে। খালি পর্দা থেকে তাদেরকে মুক্তি দিছে। ড্রেস আপে একটা তাদেরকে ফ্রিডম দিছে। বাট সব জায়গায় তারা যেমন জড় পদার্থ ছিল তেমনই আছে। সুতরাং এইটা কখনোই উদ্দেশ্য বা সমাজের জন্য কাম্য বস্তু বা আইডিয়া হতেই পারে না। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃত সংকল্প হন, দেখো মারাত্মক লাইন আছে এই জায়গায়। তখন লোকে তাহাকে বাতুল বলে নাই কি? নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহাও বাতুলতা বই। আর কে? কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাসের কথা বলছে। তিনি যখন আমেরিকা আবিষ্কার করতে করছিলেন, তোমার হচ্ছে সংকল্প করছিলেন। উনি তো ইটালির মানুষ, ইউরোপের মানুষ। উনি বলছেন যে আমি
হচ্ছে আমেরিকা আবিষ্কার করব। পরবর্তীতে স্পেনের সহায়তা তিনি করছিলেনও সেটা। কিন্তু মূল আমেরিকার ভূখণ্ডে না গিয়ে কলম্বাস চলে গেছিলেন কই? মনে আছে তোমাদের? মধ্য আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজে। ওই যে তোমার হচ্ছে আমরা ইন্ডিয়ার কথা বলছি, ওয়েস্ট ইন্ডিজের কথা বলছি, আমেরিকার কথা বলছি। তো তিনি নাবিক ছিলেন। তো ইন্ডিয়া আসতে যেয়ে গেছিলেন হচ্ছে একবার ওয়েস্ট ইন্ডিজে, তারপরে এটার নাম দিয়েছিলেন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ এটার নাম কি বলে? আ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। আবার আমেরিকার মূল আবিষ্কারক যদি আমেরিগো ভেসপুচি, তার নাম থেকে আমেরিকা আসছে। তো মূল কথা যেটা সেটা হচ্ছে এই, কলম্বাস যখন বলছে আমি আমেরিকা আবিষ্কার করব, উনি যখন মানে এই প্রতিজ্ঞা দেখাইছে, পাবলিক বলছে তুমি তো পাগল। এই বাতুল শব্দের অর্থ হচ্ছে পাগল। বলছে তারে কি মানুষ পাগল বলে নাই? বলছে তো। কিন্তু তিনি কি তার কাজ থামাইছেন? থামান নাই তো। পরে বলছেন নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া, অর্থাৎ একটা নারী তার নিজের সমস্ত অধিকার বুঝে নিবে, নিয়ে আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চায়, অর্থাৎ নিজেকেও পুরুষের মতো বা পুরুষের সমতুল্য বা নিজের অধিকার বুঝে নিয়ে নিজেকে সমমর্যাদায় প্রতিষ্ঠা করতে চায়। এটাকেও মানুষ পাগলামিই বলবে। এই বই মানে কিন্তু পড়ার বই না। এই বইয়ের বানানটা হচ্ছে এটা। এই বই মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। অনুসর্গ, ওই যে উইদাউট আছে না সেটা। যাহা বলিব মিথ্যা বলিব না। ওই যে আদালতে বলে যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না, ওইটা, ওই বই। যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করতে চাইছে, পাবলিক তারে পাগল কইছে। আর নারী যখন বলে আমি সমস্ত অধিকার বুঝে নিয়ে পুরুষের মতো সমাজে অবদান রাখতে চাই, তো মানুষ তারা পাগলই বলবে। তুমি আবার একটু তোমার মনে করাই দিই, রোকেয়ার জীবনকাল 1880 থেকে 1932, ওই সময়টা একটু ভাবার চেষ্টা করো। ওই সময়ের প্রেক্ষাপটে তিনি কথাগুলো বলছেন। তুমি আজকের বাংলাদেশ দিয়ে এটাকে চিন্তা করলে হবে না, খুব কঠিন হয়ে যাবে। পুরুষগণ স্ত্রীজাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। যে পুরুষরা মেয়েদের জন্য যে সম্মানটা দেখায় এটা সাফিসিয়েন্ট না। লোকে কালী, শীতলা প্রভৃতি রাক্ষস প্রকৃতির দেবীকে ভয় করে, পূজা করে, সত্য। কিন্তু সেইরূপ বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না? তবেই দেখা যায় পূজাটা কে পাইতেছেন, রমণী কালী না রাক্ষসী নৃমুণ্ড মালিনী। বলছে যে পুরুষগণ আমাদেরকে যে সম্মান প্রদর্শন করেন তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। অর্থাৎ সব সম্মানের ভিতরে আসলে সম্মান থাকে না। বুঝতে পারো নাই মনে হয়। তুমি কারোর প্রতি সম্মান প্রদর্শন করছো, এটা কি তোমার ভেতর থেকে আসলেই সম্মান? নাকি লোক দেখানোর জন্য? নাকি তারা ভয় পায় সম্মান দেখাচ্ছ? ম্যাটার করে। তো বলছে নারীদেরকে যে সম্মানটা করা হচ্ছে এটা অনেক ক্ষেত্রেই প্রকৃত সম্মান না। এবং তিনি উদাহরণ দিয়ে বলছেন যে অনেক সময় যে পূজা যে করে মানুষ বিভিন্ন দেবদেবীর, তাদের মধ্যে পূজার অনেকটা ঢং আছে বা পূজার অনেকটা স্টাইল আছে। সেই জায়গায় কিছু, কিছু ক্ষেত্রে বলছে খেয়াল করে দেখো, বলছে শীতলা প্রভৃতি রাক্ষস প্রকৃতি দেবীকে ভয় করে, পূজা করে, সত্য। কিন্তু সেইরূপ বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয়ে পূজা লাভ করে না? করে তো। বলছে তাইলে বোঝা যাচ্ছে পূজাটা আসলে কে পাইতেছে? রমণী কালী, অর্থাৎ নারী হিসেবে কালী পাচ্ছে, নাকি রাক্ষসী নিমুণ্ড মালিনী? এখন কালী দেবী হিসাবে তার কোমল রূপে, নাকি তার ভয়ের রূপের কারণে সে পূজাটা পাচ্ছে? উনি প্রশ্ন তুলছেন ভয়ের থেকে তুমি তার পূজাটা করছো। বলছে এই সম্মানটা না, একটা রিয়েল সম্মান, একটা ভালো অনার নারীদের প্রতি দেখানো হোক, এটা দরকার। এরপরে হচ্ছে নারীকে শিক্ষা দিবার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখাইয়া থাকেন। সীতা অবশ্যই পর্দানশীল ছিলেন না। তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী, রানী, প্রণয়িনী এবং সহচরী। আর রামচন্দ্র প্রেমিক, ধার্মিক সবই। কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধ সেইরূপ। বালক ইচ্ছা করলে পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে, পুতুল হারাইলে বিরহে অধীর হইতে পারে, পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করিতে পারে, পুতুলরা যে ব্যক্তি চুরি করিয়াছিল তাহার প্রতি খড়গ হস্ত হইতে পারে, হারানো পুতুল ফিরিয়া পাইলে আহ্লাদে আটখানা হইতে পারে, আবার বিনা কারণে রাগ করিয়াও পুতুলটা কাদায় ফেলিয়া দিতে পারে। কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারে না, কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ। দেখো একটু পিছনে যাব, রামায়ণের ঘটনা আনছে, হিন্দুরা আমার থেকে ভালো জানবা। এখানে যতটুকু আনছে আমি ততটুকুই বর্ণনা করব, এর বেশি কিছু না। রামায়ণের ঘটনায় দেখা যায় যে অযোধ্যা মানে ভারতের উত্তরপ্রদেশ হচ্ছে অযোধ্যা। অযোধ্যার রাজা হচ্ছে রাম। ধর্মীয় দৃষ্টিতে তিনি ভগবানের একটা রূপ। তো রামের যে স্ত্রী সীতা, তাকে কিডন্যাপ করে নিয়ে যায় হচ্ছে লঙ্কা রাজার আপন। লঙ্কা হচ্ছে বর্তমানে শ্রীলঙ্কা। তারপরে রাম, লক্ষ্মণ, হনুমানের বাহিনী সবাই গিয়ে লঙ্কায় যুদ্ধ করে রাবণের রাজ্যে হামলা করে সেখান থেকে সীতাকে উদ্ধার করে নিয়ে আসে। নিয়ে আসার পরে এবার অযোধ্যায় মানে রামের যে রাজ্য, সেখানে প্রশ্ন ওঠে। খুব ভালো করে খেয়াল করবো এই জায়গাটা।
এখানে প্রশ্ন ওঠে যে সীতা যেহেতু নারী, তিনি যেহেতু নারী, রমণী তাকে যেহেতু কিডন্যাপ করে নিয়ে গেছিল রাবণ, ওখানে তিনি দীর্ঘকাল ছিলেন। তো এখন সীতা পবিত্র আছে কিনা, তার উপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে কিনা, এটা একটা প্রশ্ন আসে। অর্থাৎ রাজ্যের মানুষ এই প্রশ্নটা তোলে যে যেহেতু রানী কিডন্যাপ হয়ে গেছিলেন, তিনি পবিত্র আছেন কিনা এটা আমাদের নিশ্চিত হওয়া লাগবে। এখন দেখো, রামচন্দ্র যদি এই জায়গায় মানুষকে বুঝাইতে সক্ষম হইতেন প্রপারলি, তাইলে সীতা খুব সহজে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারতেন। কিন্তু এই জায়গায় মানে এই প্রবন্ধে যে জায়গাটা আসছে, আমি সেখান থেকে ধরে বলছি। আবার এটাকে তুমি ধর্মীয় থিওলজিক্যাল ব্যাখ্যায় ফালাই দিয়ে আবার আমার বিপক্ষে চলে আসো না, যেটা আছে এটা একটু বোঝো। কিন্তু রামচন্দ্র প্রপারলি তার জনগণকে এটা বুঝাইতে ব্যর্থ হইছেন যে সীতা পবিত্র আছে। রাম কি করছে, অনেকটা জনগণের টোনে টোন মিলায়া, সুরে সুর মিলায়া বলছে যে ঠিক আছে, তাহলে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। অগ্নি পরীক্ষা কি? ওই মতে অগ্নি পরীক্ষা হলো জ্বলন্ত চিতার মধ্যে, আগুনের মধ্যে সীতা হেঁটে যাবে। যদি সীতা পবিত্র হয়ে থাকে তাহলে আগুন তার কিছুই করতে পারবে না। অগ্নিদেব, আগুনের যে দেবতা, সীতাকে রক্ষা করবেন, কোনো সমস্যা হবে না। আর যদি তিনি সতী না হয়ে থাকেন, তিনি পুড়ে যাবেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, আমার একটা অবজারভেশন আছে, জাস্ট আমি এটার বাইরে এসে অবজারভেশনটা তোমাকে জানাইতে চাচ্ছি। ধরো এরকম আমি ধরে নেওয়ার কথা বলছি, হ্যাঁ, আগে আমার অ্যাডভান্স হলো না। ধরো যদি সীতা পবিত্র না হয়ে থাকেন কোনো কারণে, এটা কি সীতার দোষ? আমি কি বুঝাতে পারতেছি কিনা? যদিও ওই অগ্নি পরীক্ষাতে আসছে যে সীতা পবিত্র ছিলেন, উনি আগুনের উপর দিয়ে হেঁটে চলে গেছেন, অগ্নিদেব তাকে রক্ষা করেছেন কারণ তিনি সতী ছিলেন, পবিত্র ছিলেন। তখন পাবলিক মেনে নিয়েছে যে ইয়েস, কোনো অসুবিধা নাই, সীতা তার সম্মান প্রপারলি লাভ করছেন, বা রামচন্দ্র মানুষকে বলছেন দেখছো সীতা পবিত্র আছে, ফাইন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি এমন হইতো যে সীতা পবিত্র না, আমি বলছি যদি, তাহলে এই জায়গায় সীতার দোষটা কি? বা নারী যদি এরকম সিচুয়েশনে পড়ে, তাহলে তার দোষ কি এখানে? তারে কেন আমার দোষী করতে হবে? আমি বুঝাতে পারছি কিনা? সো এই জায়গাগুলো একটু চিন্তা করতে হবে, আমাদের ভাবতে হবে। তো দেখো, এই জায়গাটা এখানে কত চমৎকার ভাবে আসছে যে নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখাইয়া থাকেন। গুরুলোক মানে মুরব্বীরা মেয়েদেরকে বলে যে তোমাদের আইকন হচ্ছে সীতা, দেখো সীতা কত পবিত্র, সীতা কত ভালো ইত্যাদি। বলছে সীতা অবশ্যই পর্দানসীন ছিলেন না, বলছে তিনি তো ওইরকম যে পর্দার কথা আপনারা বলেন, আপনারা যে আদর্শ যাকে আইকন দেখাচ্ছেন, তিনি তো ওই যে পর্দা আপনারা দেখান সেই পর্দা তিনি মেনটেন করতেন না। তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী, মানে স্ত্রী, রানী, প্রণয়িনী, সহচরী। আর রামচন্দ্র প্রেমিক এবং ধার্মিক সবই। কিন্তু এই যে রামের প্রশ্নকে মানে কি বলে ভূমিকাকে কিছুটা এখানে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বোঝো। কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন, তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় সেই রূপ। কারণ একটা পুতুলকে একটা বালক চাইলে আদর করতে পারে, পুতুল হারায় গেলে কষ্ট পাইতে পারে, যে পুতুলটা চুরি করছে তারে কোপায় কাটতেও পারে, আবার পুতুল পাওয়ার আনন্দে আহ্লাদে আটখানা হইতে পারে, আবার সেই পুতুল ফেলেও দিতে পারে। কিন্তু পুতুল কি কিছু বলতে পারে? পুতুল কি কিছু করতে পারে না? তো তো রাম সীতার প্রতি যে ব্যবহার করছে সেটা ওই রকম। উনি নিজে সীতার জন্য ঢাল হয়ে দাঁড়াননি। তিনি বলছেন যে ঠিক আছে, মানুষ বলছে সীতার পবিত্রতা নিয়ে প্রশ্ন আসছে, ঠিক আছে তাহলে আপনি কি করবেন, আপনি যে এবার আগুনের উপরে হাঁটেন। তাহলে সীতাকে তিনি তার প্রাপ্য মর্যাদা তার পক্ষ থেকে দেননি। এই জায়গায় তিনি রামের ভূমিকাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করছেন। ওই যে বালক ইচ্ছা করলে পুতুলকে কি করতে পারে, এই জায়গায় আসছে। বলছে কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারে না, কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা, পুত্তলিকা মানে পুতুল, অচেতন পদার্থ। পুতুলের হাত আছে, পা আছে, কিন্তু তার চেতনা নাই। অনেকটা সীতার সাথে এরকম ব্যবহারই করা হয়েছে। বালক তাহার পুতুল স্বেচ্ছায় অনলে উৎসর্গ করিতে পারে, আগুনে ফেলাই দিতে পারে। পুতুল পুড়িয়া গেল দেখিয়া ভূমে লুটাইয়া ধুলি ধূসরিত হইয়া উচ্চৈস্বরে কাঁদিতে পারে। বলছে সেটাকে আগুনে ফেলাইতে পারে, পুড়ে কেনা গেল সেই জন্য হাউমা করে কাঁদতেও পারে। পুতুলকে চুরি করছে, তার উপরে আবার খড়গ হস্ত হইতে পারে। খড়গ মানে বড় দা আর কি, যে চোর তার দা দিয়ে কোপাইতেও পারে, কিন্তু পুতুল তো কিছু করতে পারে না। রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়াছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। রাম বেচারা অবোধ বালক, সীতার অনুভব শক্তি আছে, ইহা তিনি বুঝিতে চাহেন নাই। কেননা বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্বটা পূর্ণ মাত্রায় খাটান যাইত না।
সীতার মন পবিত্র হৃদয়খানি অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না। চমৎকার একটা লাইন আছে, দেখো। রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছেন। খেয়াল করো, স্বামিত্ব কথাটার মধ্যে একটা কোটেশন দেওয়া আছে, সিঙ্গেল কোটেশন, টার্মিনোলজির কোটেশন। স্বামিত্ব, আমাদের সমাজে পুরুষদের মধ্যে একটা ধারণা আছে যে আমি বিয়ে করে বউ আনছি মানে এবার আমার কথায় সবকিছু ও করবে। অর্থাৎ স্বামী শব্দটার ডেফিনেশন দাঁড়ায় গেছে অনেকটা সম্রাটের মতো, আর স্ত্রী শব্দের সংজ্ঞা দাঁড়ায় গেছে প্রজার মতো। এই যে স্বামী হইলে 7 খুন মাফ আর যা খুশি তাই করা যায়, এটারে বলা হচ্ছে স্বামিত্ব। কিন্তু স্বামিত্বের ডেফিনেশন তো এইটা না। স্বামিত্বের ডেফিনেশন হচ্ছে পারস্পরিকতা। সংসারটা উভয়ের চিন্তা, মত, কোঅপারেশন সবকিছুর উপরে ডিপেন্ড করে। উনি বলছেন যে রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছেন, অর্থাৎ তিনি তার উপরে, সীতার উপরে একদম চূড়ান্ত প্রভুত্ব দেখাইয়াছেন। আর সীতা একটু ব্যঙ্গ করছে এই জায়গাটায়, বলছে কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহার ইচ্ছা প্রকাশের শক্তি আছে। অর্থাৎ রাম যখন বনবাসে যাবে, সীতা বলছে আমিও তোমার সাথে যাব। এই যে বলছে আমি বনবাসে যাব, এই যে ইচ্ছা তিনি করতে পারেন, সীতা আসলে প্রমাণ করছেন যে তার ইচ্ছা মতামত দেওয়ার ক্ষমতা আছে, তিনি জ্ঞান রাখেন। রাম বেচারা অবোধ বালক, সীতার অনুভব শক্তি আছে, ইহা তিনি বুঝিতে চাহেন নাই। বলছে রাম, সীতা যে অনুভব করতে পারে, ফিল করতে পারে, তার যে দুঃখবোধ হয়, তিনি যে মান সম্মান, ন্যায় অন্যায়, ভালো মন্দকে ডিস্টিংগুইশ করতে পারেন, রাম সেটা বুঝতেই চান নাই। কেননা বুঝিয়ে কার্য করিতে গেলে স্বামিত্বটা পূর্ণমাত্রায় খারান যাইতেন। অর্থাৎ তিনি যদি সেটা ফিল করতেন, তাহলে স্বামিত্বের যে অধিকার যেভাবে দেখানো হচ্ছে সেটা হয়তো পরিপূর্ণ পারত না। সীতার অমন পবিত্র হৃদয়খানি অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না। বলছে সীতার এবং চমৎকার পবিত্র হৃদয়টা অবিশ্বাসের পদাঘাতে, পদাঘাত মানে পায়ের আঘাত, এটাকে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না। অর্থাৎ সীতা পবিত্র, এই কথাটা রাম সরাসরি বললে বা সেই অবস্থান নিলে হয়ে যাইত, কিন্তু তিনি সেটা করেননি। না করে বলছেন তোমার অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে। অর্থাৎ ওই দুর্যোগে, ওই কঠিন সময়ে সীতার পাশে আসলে রাম ছিলেন না প্রপারলি। এই বর্ণনা থেকে আনছি। এখন রামায়ণে বা পুরাণে নানানভাবে একটা ঘটনার ডাইমেনশন থাকতে পারে, সেটা যারা হিন্দু আছো তোমাদের ধর্মের ব্যাপার, সেটা ওই জায়গায়। বাট ভাইয়া এখানে যেমনটা পাচ্ছি এবং এটার উপরে যে ঘটনা জানি, সেই জায়গাটা আমি ব্যাখ্যা করে গেছি। যদিও ধর্মীয় ঘটনার অনেক উইংস থাকে, অনেক কথাবার্তা থাকে, সে আলোচনা এখানে নাই। এখানে যে আলোচনা এক্সিস্ট করে তার উপরে ভাইয়া বলছি। ওকে, এরপরে আচ্ছা, দেশকালের নিয়ম অনুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় মানিয়া লই যে আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী। আমরা তাহাদের গৃহে গৃহিণী, মরণে না হয় অন্তত তাহাদের চাকরি উপলক্ষে যথাযথা অনুগামিনী, সুখ দুঃখের সমভাগিনী, ছায়াতুল্য সহচরী ইত্যাদি। সর্বনাশ করে রাখে। দেখছো এই মহিলার কলমে যে কি পাওয়ার ছিল। বলছে আচ্ছা ঠিক আছে, দেশ এবং কালের নিয়ম অনুসারে কবির ভাষায় সুর মিলে না হয় মানিয়া লই যে আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী। বলছে এখন দেশ এবং কালের নিয়ম অনুসারে কবি যেহেতু বলছেন, আমরা মেনে নিলাম আমরা স্বামীর কি না, দাসী না, আমরা অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী মানে সম্মানের জায়গায় আসছি। আমরা তাদের গৃহে গৃহিণী, ঘরে আমরা তাদের গৃহিণী। মরণে অনুগামিনী, মরণে অনুগামিনী মানে হচ্ছে ওই যে হিন্দু সমাজে যে বলে না যে সতীদাহ যে তখন ছিল, জামাই মারা গেলে তার চিতার মধ্যে জ্বলন্ত বউকে তুলে পুড়ায় ফেলা হয়, ওইটা বলছে। বলছে মরণ অনুগামিনী, না হয় অন্তত তাহাদের চাকরি উপলক্ষে যথাযথা, অন্তত স্বামীর পোস্টিং হলে ওই জায়গায় চলে যাওয়া, নিজের আপনজন ছেড়ে দিয়া বা কমফোর্ট জোন বাদ দিয়া বা নিজে একটা কাজ করতাম সব বাদ দিয়া স্বামীর যেখানে পোস্টিং সেখানেই চলে যাওয়া, অর্থাৎ নিজের ইচ্ছার বিসর্জন। এরপর বলছে সুখ দুঃখে সমভাগিনী, ছায়াতুল্য সহচরী ইত্যাদি। কিন্তু কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হইয়াছেন তাহা কি কেহ একটু চিন্তা চক্ষে দেখিয়াছেন? আক্ষেপের বিষয় যে আমি চিত্রকর নহি, নতুবা এই নারীরূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তাহা আঁকিয়া দেখাইতাম। শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন যে আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়, এ শকটের এক চক্র পতি, অপরটি পত্নী। তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী, পার্টনার, উত্তমার্ধ, বেটার হাফ ইত্যাদি বলে। এখানে ইংরেজি ভাষার প্রসঙ্গ তিনি আনছেন, যদিও এখনকার আজকের 2025 সালে দাঁড়ায় আমরা আবার ইউরোপ আমেরিকার বৈবাহিক যে সিস্টেম সেটাকে মানতে পারি না। এটা আবার চূড়ান্ত অসভ্যতার রূপে চলে গেছে। হয়তো রোকেয়ার টাইমে সেটা কিছুটা আইকনিক ছিল, এখন কিন্তু আবার তারা আমাদের অনুকরণীয় হইতে পারে না, কোনোভাবেই না। এটা মাথায় রাখবা আবার। হ্যাঁ, ঠিক আছে? তো বলছে ইত্যাদি বলে
জীবনের কর্তব্য তো গুরুতর সহজ নয়। আচ্ছা, এই কবিতায় পড়ে যাচ্ছি। তোমাদেরকে একটু এখান থেকে একটু বুঝায় বলি। সংসারটা যদি ২ চাকার একটা গাড়ি হয়ে থাকে, সংসার যদি কি হয়ে থাকে? ২ চাকার গাড়ি। এখন ধরো আমি তো গাড়ি ভালো আঁকতে পারি না। কোনো কিছু আঁকতে পারি না। ধরো একটা চাকা হচ্ছে গাড়ির এই সাইজে, আরেকটা চাকা হচ্ছে এই সাইজে। এই গাড়ি কিন্তু খুব প্রপারলি রান করবে না। রান করবে না। কারণ তুমি দেখো, এটা একবার ঘুরতে হলে এটাকে কয়বার ঘুরতে হবে? এই জায়গাগুলো কিন্তু হচ্ছে তোমার আ বেসিক যে আ ইয়ে আছে তোমার, গতির যে সূত্র এটাকে তোমার হচ্ছে সাপোর্ট করে না। ১ নাম্বার। ২ নাম্বার আরেকটা লেখার মধ্যে রোকেয়া দেখাইছিলেন। আমি সেখান থেকে রেফারেন্স করি। এটার সাথে তোমাকে একটু মিলাই দিচ্ছি। সেটা হচ্ছে এরকম যে, সমাজে নারীরা পিছায়া গেলে, নারী যদি সমাজে পিছায়া যায়, তারা যদি শিক্ষা-দীক্ষা, জ্ঞানে গরিমায় পিছায়া যায়, তাহলে সোসাইটি কেমন হয়ে যায়? তো ধরো পুরুষ শিক্ষিত হইতে, হইতে অনেক উঁচু মানের হইছে। নারী শিক্ষিত হয় নাই। তাহলে ধরো তোমার একটা কান যদি এমন হয় হাতির কানের মতো, আরেকটা কান যদি হয় খরগোশের কানের মতো। তোমার একটা হাত যদি এমন হয় ৩ ফিট, আরেকটা যদি হয় ১/২ ফিট। একটা পা যদি হয় ৬ ফিট, আরেকটা পা যদি হয় ২ ফিট। অর্থাৎ যেটা কম বিকশিত হইলো এটা নারী, যেটা বেশি বিকশিত হইলো সেটা পুরুষ। তাইলে কত বেশি একটা ইমব্যালেন্স তৈরি হইছে দেখছো? ওই সমাজ প্রপারলি রান করবে না। এক চাকা এত বড়, আরেক চাকা এইরকম। তো এটা এই গাড়ি প্রপারলি চলবে না। অথবা ঘুরতে, ঘুরতে নিজের যে আগের জায়গার মধ্যে তারা ঘুরতে থাকবে এরকম করে। অথবা ওই সমাজটা বিকলাঙ্গের মতো হয়ে যাবে। এক সাইজ খুব বড়, আরেক সাইজ একেবারেই নাই। বুঝছো তো ব্যাপারটা? সো এই যে সোসাইটি প্রপারলি রান করলো না, তার ফাংশন করলো না। তার পেছনে দায়ী কে? তার পেছনে দায়ী আমরা। কারণ আমরা সমাজের একাংশকে ঘরে আবদ্ধ রাখছি। তাদেরকে এমন জায়গায়, এমন কাজে আটকায় দিছি, তাদের চিন্তার জগৎকে এমন ব্যারিয়ার দিয়ে এক জায়গায় রাখছি যে তারা আর বিকশিত হইতে পারল না। এতে করে আল্টিমেটলি সমাজ এখান থেকে আউটকাম নিতে পারল না। সো এটা এখানে বলছে, খেয়াল করো। কিন্তু কলিযুগে মানে শেষ যুগে আরকি। হিন্দু ধর্ম অনুযায়ী তো ৪ টা যুগ আছে। সত্য, ত্রেতা, দাপর, কলি। শেষ যুগ। আমরা যেটাকে আখিরি জামানা বলি আরকি। কিন্তু কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গিলে পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হইয়াছেন, তাহা যদি কেউ একটু চিন্তা চক্ষে দেখিয়াছে, বলতে কেউ কি একটু ভাবছেন? আক্ষেপের অথবা প্রভুদের সৌভাগ্যের বিষয় যে, আমি চিত্রকর নহি, নতুবা এই নারীরূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তাহা আঁকিয়া দেখাইতাম। বলছে এটা কষ্টের বিষয় যে আমি আঁকতে পারি না। আবার আমি যে আঁকতে পারি না এটা হয়তোবা অনেক পুরুষের জন্য সৌভাগ্যের হবে। কারণ আঁকতে পারলে দেখাই দিতাম আর তাদের মান সম্মান যাইত। শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন যে শুক্লকেশ মানে হচ্ছে সাদা চুলের বুদ্ধিমানের, অর্থাৎ ইউরোপীয়রা আরকি। আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়। শকট মানে গাড়ি আরকি। যে গাড়ির কথা ভাই তোমাদের একটু আগে বলছি। তারপরে তারা যে বউদেরকে বলে হচ্ছে অংশিনী, পার্টনার বা উত্তমার্ধ বা বেটার হাফ ইত্যাদি বলে। জীবনের কর্তব্য অতি গুরুতর, সহজ না। অর্থাৎ লাইফ তুমি যদি চালাইতে চাও, এখানে নারী আর পুরুষের সমান অংশগ্রহণ লাগবে। কেন? সুকঠিন গার্হস্থ্য ব্যাপার সুশৃঙ্খলে কে পারে চালাতে? রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে ইহাতে। বলছে গৃহের কাজ, ঘরের কাজ, সংসার চালানো এটারে খুব চারটিখানি সহজ জিনিস মনে কইরেন না। এটা রিয়েলি হার্ড জব। এই হার্ড জব প্রপারলি হ্যান্ডেল করার জন্য জ্ঞানী হইতে হয়। আমাদের মায়েদেরকে দেখবা যে তারা খুব সামান্য জিনিস দিয়া কিন্তু ২ বেলা খাবার ম্যানেজ করে ফেলতে পারে। খেয়াল করে দেখো। মানে তাদের কাছে এমন একটা টেকনিক আছে, এমন কিছু ট্রিক আছে, এমন কিছু নলেজ আছে, এমন কিছু বিষয় তাদের জানা আছে যেটা আমরা বুঝি না বা জানি না। অর্থাৎ ঘর গৃহস্থালির অনেক কিছুকে তারা খুব সিম্পলি ম্যানেজ করে ফেলতে পারে। সো এই জায়গাটাকে এখানে ফোকাস করে বলছে যে এটা খুব সহজ কাজ না। একটা ঘর চালানো মানে হচ্ছে রাজ্য শাসন করা। ঘরের ভিতরেই একটা দেশ চালানোর রীতিনীতির প্র্যাকটিস করা হয়। বোধহয় এই গার্হস্থ্য ব্যাপারটাকে মস্তক স্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রকারগণ পতি ও পত্নীকে তাহার অঙ্গস্বরূপ বলিয়াছেন। তবে দেখা যাক বর্তমান যুগে আমাদের মূর্তিটা কেমন। এটা এখানে অনেকটা মানে আসছে আরকি, হ্যাঁ? আমি যেটা তোমাদের বলছিলাম ওই যে কথাটা আ মানে যদি এক পাশ বিকশিত হয় আরেক পাশ না হয়। এটা এখানেও আসছে, অন্য লেখাতেও রোকেয়া বিভিন্ন সময় এই জায়গাগুলোকে কাছাকাছি লেভেলে টেনে দেখাইছেন। দেখো, বোধহয় এই গার্হস্থ্য ব্যাপারটাকে মস্তক স্বরূপ কল্পনা করিয়া, অর্থাৎ ঘর গৃহস্থালি চালানো এটা হচ্ছে মাথার মতো। শাস্ত্রকারগণ অর্থাৎ জ্ঞানীরা পতি ও পত্নীকে, জামাইয়ের বউকে তাহার অঙ্গস্বরূপ বলিয়াছেন। বলছে ঘর গৃহস্থালির ব্যাপারটা হচ্ছে ব্রেনের মতো, আর তার বডি হচ্ছে হাসব্যান্ড এন্ড ওয়াইফ। দুজনে মিলে কি করতে হয়? এটাকে অপারেট করা লাগে। তবে দেখা যাক বর্তমান যুগে সমাজের মূর্তিটা কেমন। বলছে তবে এখন দেখেন তাইলে সমাজ কেমন চলতেছে আরকি। অঙ্গে যদি নারী আর পুরুষ থাকে, আর গার্হস্থ্য বা সমাজ চালানোর মধ্যে যদি ব্রেইন থাকে, তার বডি যদি হয় নারী আর পুরুষ, তাহলে সবকিছু মিলে সমাজের রূপটা কি হইছে? মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটা বৃহৎ দর্পণ আছে। মানে পূর্ব দিকে একটা বড় আয়না আছে।
যাতে আপনি আপাদমস্তক নিরীক্ষণ করিতে পারেন। মানে আপনি তাকাইলে এখানে সব নিজেকে দেখতে পারেন আরকি, হ্যাঁ? আপনার দক্ষিণ ভাগ পুরুষ, ডান ভাগ হচ্ছে পুরুষ এবং বাম পাশ হচ্ছে স্ত্রী। এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া দেখুন। এভাবে চিন্তা করুন। আপনার দক্ষিণ বাহু দীর্ঘ মানে ৩০ ইঞ্চি এবং স্থূল বেশ মোটা-সোটা। বাম বাহু দৈর্ঘ্যে ২৪ ইঞ্চি কম এবং ক্ষীণ শুকনা। দক্ষিণ চরণ মানে ডান পা দৈর্ঘ্যে ১২ ইঞ্চি, বাম চরণ অতিশয় ক্ষুদ্র। দক্ষিণ স্কন্ধ মানে ডান পাশের কাঁধ, স্কন্ধ মানে হচ্ছে কাঁধ, উচ্চতায় ৫ ফিট, বাম স্কন্ধ উচ্চতায় ৪ ফিট। দেখো এটা কম সবকিছুতে। তবেই মাথাটা সোজা থাকিতে পারে না, বাম দিকে ঝুঁকিয়া পড়িতেছে, মানে আপনি এরকম বেঁকায়া গেছেন। কিন্তু আবার দক্ষিণ কর্ণের বিপরীত দিকে একটু ঝুঁকে আছেন। মানে কি লেভেলের হিউমার ভাই, এগুলা বুঝতে পারলে মানে সাহিত্যের মধ্যে মজা আছে। দেখো কি লেখছে দেখো, বলছে দক্ষিণ স্কন্ধ উচ্চতায় ৫ ফিট, আপনার ডান কাশের যে কাঁধ আছে এই পাশে এটা ৫ ফিট আর বাম পাশ হচ্ছে ৪ ফিট। এরপর বলছে তবেই মাথাটা সোজা থাকিতে পারে না। বলছে এমন যদি হয় তাহলে আপনি মাথাটা এরকম করবেন না, একটু ঝুঁকে যাবে, ঝুঁকে যায়। বলছে বাম দিকে ঝুঁকে পড়িতেছে, বাম দিকে। এবার বলছে কিন্তু আবার দক্ষিণ কর্ণভারে ডান পাশের কান এত বড়, কর্ণ মানে কান, বিপরীত দিকেও একটু ঝুঁকি আছে। অর্থাৎ আপনার এমনি তেমনি ঝুঁকছেনই বাঁ দিকে, বলছে ডান পাশের কান এত বড়, আপনি এইদিকে ঝুঁকার পরও কিছুটা বেঁকা হয় আবার এই দিকেও ঝুঁকে আছেন। মানে ডান পাশ যেহেতু পুরুষ, এটা যদি বড় হয়েছে এই কানটা, আপনি বাঁ দিকে ঝুঁকার পরও এই কানের ওজনে আপনি কিছুটা ডান দিকেও বেঁকা হয়ে গেছেন। মানে কি একটা পিকুলিয়ার একটা শেপ হয়েছে, এটা একটু বোঝো। কেন দেখো, বলছে দক্ষিণ কর্ণ হস্তিকর্ণের ন্যায় বৃহৎ, ডান পাশের কানটা হাতির কানের মতো বড়, বাম কানটা হচ্ছে রাসব কর্ণের ন্যায় দীর্ঘ। রাসব কর্ণ মানে হচ্ছে খরগোশের কান। দেখুন ভালো করিয়া দেখুন আপনার মূর্তিটা কেমন। বলছে ডান পাশের কান হাতির মতো, বাম পাশের কান খরগোশের কানের মতো। এবার দেখেন আপনারা কেমন দেখায়। যদি এই মূর্তিটা অনেকের মনোমতো না হয় তবে দ্বিচক্র শকটের গতি দেখাই। বলছে যে এখানে যে দেখাইলাম সমাজের এই সিচুয়েশন, আর যদি আপনারা এটাতে বুঝতে না পারেন তাহলে আপনার হচ্ছে ২ চাকার গাড়ি কেমন হইতে পারে একটু দেখাই। যে শকটের এক চক্র বড় মানে পতি, এই যে এটা পতি না, আর এটা তাহলে কি, এটা হচ্ছে তোমার পত্নী। বলছে যেটার এক চাকা বড় আরেক জায়গা হচ্ছে ছোট। যে শকটের এক চক্র বড়, চক্র মানে চাকা, এবং এক চক্র ছোট, সে শকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না। সে কেবল একই স্থানে গৃহকোণেই এক জায়গাতেই ঘুরতে থাকে। তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছে না। সত্য কথা এটা, বুঝছো? চাকা একটা বড় একটা ছোট, তাহলে এক জায়গায় কি করবে, ঘুরবে। বলছে এই জন্য ভারতের মানুষ উন্নতির দিকে যেতে পারছে না। এরপরে আসো, সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়াছে। সমাজের বিধি ব্যবস্থা অর্থাৎ সোসাইটিটাই এমন যে সোসাইটি ডেভেলপই হয়েছে এইভাবে যে ওই জায়গায় আমরা নারীর অংশগ্রহণ করি না। তাহাদের সুখ দুঃখ এক প্রকার, আমাদের সুখ দুঃখ অন্য প্রকার। অর্থাৎ তাহাদের চিন্তা ভাবনা একরকম আর আমাদের চিন্তা ভাবনা আরেক রকম। অর্থাৎ তারা যেরকম ভাবে আমরা এরকম ভাবি না। যাতে করে কি হয়েছে, আমাদের সমাজের যে অবস্থা সেটা হয়ে গেছে ভজকট। সেদিকে আমরা যাচ্ছি দেখো। তো বলছে যে সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে এক প্রকার, আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়াছে। অর্থাৎ আমরা পুরুষদের মন বোঝা বা তাহাদের জগৎ বুঝতে পারা এটার মতো করিয়া মানে গড়িয়ে উঠি নাই আর কি, এরকম মিন করছে। তাদের সুখ দুঃখ এক প্রকার, আমাদের সুখ দুঃখ অন্য প্রকার। অর্থাৎ সোসাইটি এমন সিস্টেম ডেভেলপ করে দিছে যে পুরুষদের মনোজগতের সাথে আমাদের মনোজগতের আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এই স্থলে মানে এই জায়গায় বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতার ২-৪ ছত্র উদ্ধৃত করিতে বাধ্য হইলাম। কবিতার নাম কি রবি ঠাকুরের? ওই কবিতার নাম নবদম্পতির প্রেমালাপ, অর্থাৎ নতুন জামাই বউ যে প্রেমালাপ করে সেই প্রেমালাপ। রবি ঠাকুরও নারীরা পিছাইছে ওই জন্য কবিতাটা লিখছিলেন। আচ্ছা, কবিতার ২-৪ ছত্র মানে কবিতাটা বেশ লম্বা, সেখান থেকে অল্প কয়েকটা লাইন, ২-৪টা লাইন আমি আপনাদের দেখাচ্ছি। বর বলতেছে, দেখো ইনভার্টেড কমা দিয়ে শুরু, মানে এটা কথোপকথন। বর বলছে, কেন সখী কোণে কাঁদিছ বসিয়া, তুমি কোনায় বসে বসে কাঁদছো কেন? এবার কনে বলছে, পুষি মেনিডিরে ফেলে এসেছি ঘরে, আমি একটা বিড়াল পালতাম, এটারে ঘরের মধ্যে ফেলায় আসছি। তোমাদের শুরুতেই বলছি প্রশ্নের যে এক্সপেকটেশন উত্তর আসবার সেটা আসছে না। বর, কি করেছো বনে কুঞ্জ ভবনে, তুমি এখানে বসে
এই কুঞ্জ ভবনে অর্থাৎ বাগানে বসে বসে কি করো? কোণে খেতেছি বসিয়া টোপাকুল, আমি বসে বসে বড়ই খাই। কি বলবো আর? মানে এটা সম্ভব? আচ্ছা, তারপরে আসো। বর, জগৎ ছাড়িয়া কি দিব আনিয়া, জীবন করি ক্ষয় তোমাতরে সুখী, বলো করিব কি? সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে আমি তোমার জন্য কি আনবো সখী বলো? বলো আমি তোমার জন্য কি আনবো? বউ বলছে, আরকুল পারো গোটা ৬, পৃথিবী ছাড়িয়া আমার জন্য কিছু আনতে হবে না, আর পারলে ৬টা বড়ই পাইরা দেও। ওরে বড়ইয়ের খাদক রে! ওহ! বর, বিরহের বেলা কেমনে কাটিবে? আমি যদি দূরে যাই, তুমি যদি একা থাকো, ওই সময়টা তোমার কেমনে কাটবে? কনে বলছে, দেব পুতুলের বিয়ে। আমি তখন পুতুল খেলবো। পুতুলের বিয়ে দিয়ে টাইম পাস করে দেব। মানে এর থেকে বড় দুর্ভাগ্য একটা পুরুষের জন্য আর কিছু হইতে পারে? মানে কি বলতেছে, কে বুঝাইতে চাচ্ছে, আর বউ কিসের রিপ্লাই দিচ্ছে। লোকে এটাই বুঝাইলেন, যদি স্ত্রী জাতি শিক্ষিত না হয়, আপনি একা শিক্ষিত হইলেন, তো আপনি বুঝতেছেন নাসা কি নিয়ে কাজ করে, নাসার বিজ্ঞানীদের ভূমিকা কি, পৃথিবীর বাইরে কি কি জগৎ আছে সেটা নিয়ে কাজ করে। আর বউ তো বোঝে না। আপনি যখন পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ মাপবেন, আপনি যখন আর্কিমিডিসের উত্তরসূরি হয়ে ওইটা নিয়ে কাজ করবেন, আপনার বউ তো বালিশের দৈর্ঘ্য প্রস্থ মাপবে। কারণ তার জীবন তো ওই জায়গায় আপনি আটকায় দিছেন। আপনাকে প্রপারলি সে সঙ্গ দেবে কি করে? আপনার কথা সে বুঝবে কি করে? আপনি কোন জায়গায় কোন কথার কি রিপ্লাই চাচ্ছেন সেটা আপনাকে দেবে কি করে? আপনি তো তাকে ঐরকম ওই জগতে বিলং করতে দেননি। সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না, যাহাতে সে স্বামীর ছায়াতুল্লাহ সহচরী হইতে পারে। দিস ইজ হাই লেভেলের ট্রাজিক বাস্তবতা। এটা নিয়ে আমি কথা বললে বাংলাদেশের কনটেক্সট যদি তুলে আনি, যে মিডিয়া দেখি বা পত্রিকা, খবরের কাগজ বা সবকিছু মিলে, বা ছোট্ট জীবনে যে অভিজ্ঞতা দেখেছি সবকিছু মিলে আমাদের রাষ্ট্রের খুব অনেক মানে চালচিত্র তোমাদের চোখের সামনেই আছে, তোমরা জানো এগুলো। এটা নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়, যে কেন মেয়েরা প্রপারলি একটা ছেলেকে সঙ্গ দিতে পারছে না, বা কোনো কোনো ক্ষেত্রে একটা ছেলে কেন একটা মেয়েকে বুঝতে পারছে না। যদি পরস্পর পরস্পরকে বুঝতে না পারলো, তাহলে ওই ওই সমাজটা খারাপ হয়ে যায়। এবং আমাদের সোসাইটিতে তুমি এটার প্রচুর এক্সাম্পল দেখতে পাবা। এরপরে দেখো, দারুণভাবে আনছো কথাগুলো। প্রভুদের বিদ্যার গতির সীমা নাই, স্ত্রীদের বিদ্যার দূর সচরাচর বোধোদয় পর্যন্ত। এরপর থেকে যে জায়গাটা আছে খুব সহজ, আমরা খুব দ্রুত আগাইতে পারবো। অনেস্টলি স্পিকিং, দেখো বলছে প্রভুদের, প্রভুদের মানে স্বামীদের বিদ্যার গতির সীমা নাই, মানে তারা অনেক পড়াশোনা করে, কিন্তু স্ত্রীদের বিদ্যার দূর সচরাচর বোধোদয় পর্যন্ত। বোধোদয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বাচ্চাদের জন্য লেখা একটা বই। বলছে মেয়েরা বড় জোর এই বইটা পড়তে পারে, এই এই পর্যন্ত যায়, এর বেশি না। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ সেলাই করিবার জন্য মাপেন। স্বামী যখন কল্পনার সাহায্যে দূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাউল ডাউল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। বুঝছো তো? অর্থাৎ স্বামীর চিন্তার সাথে বউয়ের চিন্তা ম্যাচ করতেছে না, বা দুজনের চিন্তা ভাবনার জায়গা এক না। বলি জ্যোতির্বেত্তা মহাশয়, আপনার পার্শ্বে আপনার সহধর্মিণী কই? বলছে আপনি যে জ্যোতির্বেত্তা হইছেন, আপনি যে মহাকাশ নিয়ে গবেষণা করতেছেন, আপনার পাশে আপনার সহধর্মিণী কই? দেখো, একজন ব্যাংকার স্বামী ব্যাংকের কাজের চাপ বা রাষ্ট্রের ইকোনমিক যে সিচুয়েশন থাকে, ইনফ্লেশন থেকে শুরু করে আরো সমস্যা থাকে, বিভিন্ন কাজে তার স্ট্রেস থাকে। উনি যদি এই কথাগুলো শেয়ার করার জায়গা না পান, তাহলে এটা কিন্তু তার কমবে না। তো তার স্ত্রী যদি এমন হন যে এই কথাগুলো শেয়ার করতে পারেন, তার সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করতে পারেন, তার সলিউশন দিতে হবে এমন না, আলাপচারিতা কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু এটা খুব একটা রিল্যাক্সেশন ক্রিয়েট করে। ফর এক্সাম্পল ধরো, আমি কাউসার আহমেদ, তোমাদের কাউসার ভাই, আমি কোয়ান্টাম মেকানিক্স জানি না, ফিজিক্সের অত হাই লেভেলের জিনিস আমার জানা নাই। এখন আমার যদি এই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয়ের একজন বা বুয়েটের কোনো প্রফেসরের সাথে বসায় দেওয়া বলা হয়, আপনি আলাপ করেন, আমি একটা প্রশ্নই করতে পারবো যে কোয়ান্টাম মেকানিক্স কি, উত্তর কিন্তু আমি বুঝবো না। দ্যাট মিনস তার সাথে আমার আলাপচারিতা চালানোর মতো ক্ষমতা নেই, আমি জানি না, তো আমি কেমনে চালাবো? আমি বুঝাতে পারছি কিনা? কিন্তু যদি বলা হয় যে ভাই বাংলা সাহিত্য নিয়ে আপনি একজন প্রফেসরের সাথে কিছুক্ষণ আলাপ করেন, আমি হয়তো সামান্য কিছু কথাবার্তা তার সাথে বলতে পারবো, খুব সামান্য, আমার যে ক্ষুদ্র জ্ঞান, অল্প কিছু কথাবার্তা হয়তো আমি পারবো, এটুকু বিশ্বাস হয়, সামান্য হয়তো আমি বলতে পারবো, যেহেতু এটা নিয়ে আমি কাজ করি। কিন্তু যেটা আমি জানিই না, আমি তো কোশ্চেন করে বসে থাকবো, আমি উত্তরই তো বুঝবো না। দ্যাট মিনস যদি তোমার একটা জাম্পিং গ্রাউন্ড না থাকে লাইফে,
যেখানে তুমি কষ্ট পাইলে ওই জায়গায় মুভ করবা, কিছু সময়ের জন্য ওই জায়গায় থাকবা, তাহলে তোমার লাইফ কিন্তু তিক্ত হয়ে যাবে। কারণ আপনি যে জ্যোতির্বিদ্যা হয়ে গেছেন, আপনি যে মহাকাশ মাপতেছেন, আপনি নাসার বিজ্ঞানী হয়েছেন, আপনি এখানে মিসাইল বানায় ফেলতেছেন, আপনার বউ তো আপনার পাশে নাই, তাহলে কি হবে রেজাল্টটা? সহধর্মিণী কয়, বোধ হয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান, তবে তথায় পৌঁছিবার পূর্বে পথিমধ্যে উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন, তবে সেখানে গৃহিণী না যাওয়াই ভালো। মজা করছে। যদি আপনার সাথে আপনার স্ত্রী ওই মহাকাশ মণ্ডলে যাইতে চান, তাহলে হয়তো বা রাস্তার মধ্যে তাপে উনি পুড়ে যাবেন, তাহলে সেখানে না যাওয়াই তার ভালো। অনেকে বলেন স্ত্রীলোকদের উচ্চ শিক্ষার প্রয়োজন নাই, মেয়েরা চর্বচস্য রাঁধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, দুই চার এখানে উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট, আর বেশি আবশ্যক নাই। বলছে অনেকে এটা মনে করে যে মেয়েরা রান্না করতে পারে, চর্বচস্য মানে রান্না করতে পারে আর কি, সেলাই টেলাইয়ের কাজ জানে, দু একটা বই পড়তে পারে, এনাফ, এর বেশি দরকার নাই, আর বেশি আবশ্যক নেই। কিন্তু ডাক্তার বলেন যে, এই যে মারাত্মক লাইন, ডাক্তার বলেন যে আবশ্যক আছে, মানে মেয়েদের বেশি পড়াশোনার দরকার আছে। যেহেতু মাতার দোষগুণ লইয়া পুত্রগণ ধরাধামে অবতীর্ণ হয়, অর্থাৎ সন্তানেরা মায়ের দোষগুণ বা ক্যারেক্টার নিয়ে পৃথিবীতে আসে, বা ওই বৈশিষ্ট্য তার মধ্যে থাকে। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেত্রতারণায় কণ্ঠস্থ বিদ্যার জোরে FA BA পাস হয় বটে, কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে। তাহাদের বিদ্যা পরীক্ষায় একথার সত্যতা উপলব্ধি হইতে পারে। বুঝছো কথা? বলছে দেখা যায় যে মা শিক্ষিত না, মা ছেলের জীবনটা বাল্যকালে ওই রকম চিন্তার জগৎটা তৈরি করে দেয় নাই। ওই ছেলে বড় হয়ে হয়তো বা FA BA পাস করে, IA BA পাস করে, কিন্তু তার মনোজগৎটা ওই মায়ের সাথে রান্নাঘরেই থাকে। যদি আপনার বিশ্বাস না, ওইসব ছেলেদের টেস্ট করে দেখেন, আপনি পাবেন। টেস্ট করে দেখবেন তার আউটলুক তৈরি হয় না, কিন্তু সত্য কথা। কারণ একটা বাচ্চা তার বাবাকে ওই ছোটবেলাতে কম পায়, মায়ের কাছে সে বেশি থাকে। তো মা যদি তার মনোজগতের ফ্রেমিংটা প্রপারলি করেন, ওই ফ্রেমওয়ার্ক যদি তৈরি করে দেন, চিন্তার ব্যারিয়ার যদি ভেঙে তার চিন্তাটা ওইভাবে তৈরি করে দেন, তাহলে ওই বাচ্চাটার লাইফটাই অন্যরকম হবে। এটাই আনছে এখানে। আমার জনৈক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা বুঝাইতেছিলেন। শেষে তিনি প্রশ্ন করিলেন, যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিম এবং বাম হস্ত পূর্বে থাকে, তবে তোমার মুখ কোন দিকে হইবে? উত্তর পাইলেন, আমার পশ্চাৎ দিকে। সর্বনাশ করে দিয়েছে। বুঝছো এবার? বলছি যে ছেলেরা যে মায়ের কাছ থেকে শিক্ষা না পাইলে পাশ করতে পারে, কিন্তু বুদ্ধিমান হয় না, এটার একটা প্রমাণ এখানে দেখাইছে। দেখো কথাটা বুঝো। বলছে আমার জনৈক বন্ধু, আমার কোন একজন ফ্রেন্ড, তার ছাত্রকে, মানে ছেলে একটা স্টুডেন্টকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা বুঝাইতেছিলেন, অর্থাৎ কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক এসব বুঝাইতেছিলেন। বোঝানোর পরে প্রশ্ন করছে, যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিমে, মানে ডান হাত যদি পশ্চিম দিকে থাকে, যেমন এখান থেকে ডান হাত, এই যে আমি পশ্চিম দিকে দিলাম, বাম হস্ত পূর্ব দিকে থাকে, তাহলে বাম হাত যদি পূর্ব দিকে থাকে, তাহলে আমার মুখ কোন দিকে আছে? দক্ষিণ দিকে আছে। ওকে, তবে তোমার মুখ কোন দিকে হইবে? উত্তর পাইলেন, আমার পশ্চাৎ দিকে। মানে তোমার ডান হাত যদি পশ্চিমে থাকে, বাম হাত যদি পূর্বে থাকে, মুখ থাকবে কোন দিকে? উত্তর হবে দক্ষিণ দিকে। কিন্তু গবেট উত্তর দিছে মুখ থাকবে, বলছে আমার পেছন দিকে। আর মুখ তোর পেছন দিকে যাবে কেমনে? ডান হাত পশ্চিমে, বাম হাত পূর্বে, মুখ হলো দক্ষিণ দিকে, আর মাথা মোড়া উত্তর দিছে আমার পশ্চাৎ দিকে, তো মুখ পেছন দিকে যায়। বলছে পাশ করবে, কিন্তু অবস্থা হবে এই। যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন, তাহারা দৌহিত্রকে হৃষ্টপুষ্ট পাহলন দেখিতে চাহেন কিনা? তাহাদের দৌহিত্র ঘুষিটা খাইয়া থাপড়টা মারিতে পারে, এরূপ ইচ্ছা করেন কিনা? যদি সেরূপ ইচ্ছা করেন, তবে বোধ হয় তাহারা সুকুমারী গোলাপ লতিকে কাঁঠাল ফলাইতে চাহেন। আর যদি তাহারা ইচ্ছা করেন যে দৌহিত্র বলিষ্ঠ হয়, বরং পয়জার পেটা হইয়া নতমস্তকে উচ্চস্বরে বলে মাত মারো, চোট লাগতে হয়, এবং পয়জার লাভ শেষ হইলে দূরে গিয়া প্রহার করতে শাঁসাইয়া বলে যে কায় মারতা হাম নালিশ করেগা, তাহলে আমি তাহাদিগকে আমার কথা বুঝাইতে অক্ষম। একদম ধুয়ে দিছে, ধুয়ে দিছে একদম। বলছে যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন, অর্থাৎ মেয়ে মানুষ ফিটনেস নিয়ে কাজ করবে না, তারা ফিট থাকবে না। আপনারা যদি মনে করেন এটা যে মা ফিটনেস দরকার নাই মায়ের, তাইলে আপনারা কি আপনাদের সন্তানকে পালোয়ান বানাইতে চান না? চান। তো মায়ের ফিটনেসের দরকার নাই, কিন্তু সন্তান পালোয়ান হবে, যারা এরকম চিন্তা করেন, তারা অনেকটা লতার মধ্যে কাঁঠাল ধরাইতে চাচ্ছেন, কিন্তু লতার মধ্যে তো কাঁঠাল ধরতে পারবে না, কাঁঠাল ধরার জন্য শক্ত কাণ্ড দরকার। বুঝতে পারছো? অর্থাৎ মায়েরা পড়াশোনা করবে, ভালো খাবে, তারা ফিজিক্যালি ভালো থাকবে, শরীর স্বাস্থ্যে তারা ভালো থাকবে, ভালো থাকলে তাদের সন্তানগুলো ভালো আসবে। বুঝতে পারছো? আমি তো আমার স্টুডেন্টদেরকে প্রায় সময় বলছি, মেয়েদেরকে, যে তোমরা ভালো খাবা, তোমরা চিপস আর কোক দিয়ে দুপুরে নাস্তা করো না। সকালে নাস্তা দুপুরে করে চিপস আর কোক দিয়ে করে।
হ্যাঁ, মেয়েগুলো যদি সুস্থ না থাকে আমাদের জেনারেশন পরবর্তীতে কিভাবে ভালো আসবে? তারা বেশি খাওয়া উচিত। তারা সবথেকে ভালো খাওয়া উচিত। আর যারা আমার ভিডিও দেখতেছেন যদি কোনো আঙ্কেল আন্টি থাকেন এখানে, আমি আপনাদের বলব মেয়েদেরকে বেশি খাওয়ান। ভালো জিনিসগুলো তাদেরকে বেশি, বেশি খাওয়ান। বেশি, বেশি খাওয়ালে তারা যদি ভালো থাকে, তাদের পরিবারটা ভালো থাকবে, ওই ফ্যামিলিটা খুব সুন্দর থাকবে এবং আমাদের ভবিষ্যৎ জেনারেশন আল্লাহ যাদেরকে দেবেন তারা খুব ভালো আসবে। এজন্য মেয়েরা যে ছেলেদের মতোই খাবে এমন না। ক্ষেত্র বিশেষে তারা আরো ভালো জিনিসগুলো খাবে। কিন্তু মেয়েরা উল্টা। তারা সকালবেলা খায় না, দুপুরবেলা একটা চিপস খায়, একটা কোক খায়, বিকালে একটা বার্গার খায়। মানে অখাদ্যের উপরে থাকে। এটা হওয়া উচিত না, কোনোভাবেই না। তো বলছে, তাহারা দৌহিত্রকে হৃষ্টপুষ্ট পাহলোয়ান দেখিতে চাহেন কিনা? তাহাদের দৌহিত্র ঘুষিটা খাইয়া থাপড়টা মারিতে পারে এরূপ ইচ্ছা করেন কিনা? বলছে তাদের ছেলেরা বা দৌহিত্ররা বা অর্থাৎ নাতি নাতনিরা, অর্থাৎ আমি একজন মুরব্বী, আমি আমার মেয়েকে প্রপারলি ফিটনেস নিয়ে কাজ করতে বলি নাই, ভালো খাইতে বলি নাই। আমি যদি এটা প্রত্যাশা করি যে আমার নাতি খুব পাহলোয়ান হবে, হবে না তো। আমি যদি প্রত্যাশা করি যে সে ঘুষি খেলে একটা থাপ্পড় ফিরাই দিবে, পারবে না তো। এটা তো সম্ভব না কোনোদিনও। এখানে এই কথাগুলো আসছে। আর যদি এটা মনে করেন যে না, আমার নাতি নাতনিও বা দৌহিত্র আমার নাতি বলিষ্ঠ হয়, যদি তারা খুব শক্তিশালী হয়, হোক, বলছে বরং পয়জার পেটা, পয়জার মানে জুতা, বরং পয়জার পেটা হইয়া নতমস্তকে উচ্চ স্বরে বলে মাত মারো চোট লাগতে হয়, বরং এবং পয়জার লাভ শেষ হইলে দূরে গিয়া প্রহার কর্তাকে শাসাইয়া বলে কায়েম অর্থাৎ হাম নালিশ কারেগা, তাহলে আমি তাহাদিগকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম। বলছে যদি আপনি এটা মনে করেন যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম শক্তিশালী হোক, তাইলে আপনার মেয়েরা যারা তারা ভালো থাকতে হবে। আর না হলে ঘটনাটা এমন ঘটবে যে দেখো, যদি বরং এমন ঘটবে যে আপনি উল্টাটা হবে আপনার বেলায়। ওই ছেলেগুলো লড়াইয়ে গেলে জিতবে না, তারা জুতা পেটার শিকার হবে। জুতা পেটার শিকার হয়ে তারপরে হয়তো জুড়ে যায় বলবে আমারে মারছো কেন, আমি নালিশ করব। তারা নালিশ করবে। তো একটা ছেলে একটা পাহলোয়ানের কাজ নালিশ করা না, তার কাজ হচ্ছে সাথে সাথে হিট করা, ওই জায়গা থেকে আবার মানে মারের বদলে মার তুলে নিয়ে আসা। যদি আপনি এসব জিনিস না বুঝেন তাহলে আপনাকে আমি আমার কথা বুঝাইতে অক্ষম। খ্রিস্টান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে, তবু রমণী আপন সত্য 16 আনা ভোগ করিতে পায় না। তাহাদের মন দাসত্ব হতে মুক্তি পায় না। স্বামী স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে, কিন্তু প্রত্যেক উত্তমার্ধই তাহার অংশীর জীবনে জীবন মিলিয়া তন্ময়ী হইয়া যান না। সত্য কথা বলতে খ্রিস্টান সমাজেও প্রপারলি এটা হয় না, প্র্যাকটিস নেই। যেটা তোমাদেরকে অনেক আগেই বলছি। স্বামী যখন ঋণজালে জড়িত হইয়া ভাবিয়া ভাবিয়া মরমে মরিতেছেন, স্ত্রী তখন একটা নতুন টুপির চিন্তা করিতেছেন, কারণ তাহাকে কেবল মূর্তিমতী কবিতা হইতে শিক্ষা দেওয়া হইয়াছে, তিনি কেবল তাই তিনি মনোরমা কবিতা সাজিয়া থাকিতে চাহেন। বৃন্দারূপ গদ্য অবস্থা তিনি বুঝিতে অক্ষম। ওই যে বললাম, স্বামীকে প্রপারলি সঙ্গ দিতে না পারা। স্বামী যখন ঋণ জ্বালা আবদ্ধ হয়ে চিন্তা করতে করতে ডিপ্রেশনে চলে গেছে, বউ তখন টুপির দৈর্ঘ্য প্রস্থ মাপে। ওই জায়গায় একজন স্বামীকে প্রপারলি কোনো গাইড করার মতো ক্ষমতা তার নাই। এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাক। এই জায়গাটা সহজ, আমাদের অনেকের পরিচিত জায়গা। মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক, অর্থাৎ 2 জন নারী 1 জন নরের সমতুল্য, অথবা 2টি ভ্রাতা ও 1টি ভগিনী একত্র হইলে আমরা 2.5 জন হই। আপনারা মোহাম্মদীয় আইনে অর্থাৎ ইসলামী শরিয়ায় দেখিতে পাইবেন যে বিধান আছে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে। এই নিয়মটা কিন্তু পুস্তকে সীমাবদ্ধ। যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করিয়া কোনো ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করা দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করিতে যান, তবে দেখিবেন কার্যত কন্যার ভাগে শূন্য কিংবা যৎসামান্য পড়িতেছে। আমাদের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বাবার সম্পত্তি 2 মেয়ে যতটুক পাবে, 1 ছেলে ততটুক পাবে। ধরো যদি এমন হয় যে আমার বাবার সম্পত্তি আমি পাইছি হচ্ছে ধরো 10 বিঘা, আমার যদি একটা বোন থাকে ও পাবে 5 বিঘা। ছেলে যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে মেয়ে। আর মায়ের সম্পত্তি যেটা থাকবে সেটা আবার মেয়ে যা পাবে ঠিক সমপরিমাণ পাবে হচ্ছে ছেলে, অর্ধেক অর্ধেক পাবে। এটা হচ্ছে আমাদের মুসলিম পারিবারিক আইনের বিধান। এখন এই জায়গাটাকে তিনি তুলে আনছেন, দেখো মারাত্মকভাবে আনছেন যে আমরা হচ্ছে যদি এমন হয় যে 2টি ভ্রাতা ও 1টি ভগিনী একত্র হইলে আমরা 2.5 জন হই। 2টা ভাই আর একটা বোন। এক বোন যদি সমান হয় তাহলে 3 হয়ে যাবে। এক বোন যেহেতু একটা ভাইয়ের হাফ, তাহলে আমরা 2.5 হইলাম। বলছে আপনি এই নিয়মটা দেখবেন যে আমরা বাবার সম্পত্তি ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে, কিন্তু বাস্তবে এটা নাই। এটা কেবল বইতে সীমাবদ্ধ, এটা কিচ্ছু নাই। এখন অনেকে প্রশ্ন তুলবে যে ভাইয়া বাবার সম্পত্তি আমার ভাই যেটা পাবে আমি সেটা পাবো না কেন? না, তুমি সেটা পাবে না এই কারণে, কারণ ওই বাড়িতে তুমি থাকবাই তো না। তুমি তো যাবা হচ্ছে স্বামীর বাড়িতে, ওটা তোমার অ্যাড্রেস, ওখানে আবার স্বামীর সম্পত্তির একটা অংশ তুমি পাবা। এখানে তুমি এই বাড়িতে থাকবা না সিস্টেম অনুযায়ী, তারপরেও তোমাকে এখানে সম্পত্তির উত্তরাধিকারী করা হয়েছে।
কত চমৎকার! মায়ের সম্পত্তির অর্ধেক তোমারে দেয়া হয়েছে। কত চমৎকার! বুঝতে পারছো ব্যাপারটা? সো দেখো, তো যেখানে ছিলাম আমরা, বলছে নিয়ম পুস্তকে সীমাবদ্ধ। আপনি যদি কোনো বড়লোক মানুষ কিভাবে সম্পদ ভাগ করলো বা কোনো জমিদারে যদি দেখেন, দেখবেন মেয়েরা তেমন কিছু পায় না। কোনো কোনো ক্ষেত্রে এরা শূন্য পাচ্ছে, তেমন কিছুই পাচ্ছে না। এবার এটা সত্য কথা। এটা খুবই সত্য কথা এবং এটার ব্যাপারে আমাদের সাবধান হইতে হবে। যারা ভাই আছো, স্টুডেন্ট যারা আমাকে শুনতেছো, তুমি তোমার বোনের ১ ইঞ্চি যদি তুমি দখল করো, মাইরা খাও। জানো এটা? বান্দার হক নষ্ট করলে হাসরের ময়দানে আটকে যাবা। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ আল্লাহর হক তুমি ধরো হচ্ছে পালন করো নাই। তুমি সালাত আদায় করবা, তুমি যাকাত দিবা, তুমি হজ করবা, তুমি রোজা রাখবা। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যদি বলো, আল্লাহ বলছে সরাসরি তোমাকে করা লাগবে। তুমি সালাত পড়লা না, আল্লাহর হক, আল্লাহর যে ইবাদত তোমার কাছে অ্যাসাইন করা তুমি সেটা করলা না। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে তোমারে। কোনো ঘটনাই না। কারণ আল্লাহ বলছে তুই আমার কাছে মোনাজাত করলে তোর পানি এখান থেকে এসে গালের সীমানা অতিক্রম করার আগে আমি তোর মাফ করে দেই। কত দারুণ! কিন্তু হাক্কুল ইবাদ যেটা, বান্দার হক যেটা, আরেকজনেরটা তুমি যদি মাইরা দাও, কারো সম্পত্তি যদি আত্মসাৎ করো, কারো টাকা যদি না দাও, কারো হক নষ্ট করো, তাহলে এটা আল্লাহ মাফ করবে না। এটা ওই লোক থেকে মাফ আনতে হবে। এটা খুব ডেঞ্জারাস। সো এখন এটা যদি কোনো ভাই যদি তার ভাইকে, ভাই যদি তার বোনকে যদি বঞ্চিত করে, বা বোন যদি ভাইকে, কোনোভাবে কেউ যদি কাউকে বঞ্চিত করে, খুবই ডেঞ্জারাস বিধান এটা। এটা জানতে হবে আমাদের এবং মানতেও হবে। আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলিব। অপার্থিব সম্পত্তি হচ্ছে এইটা, দেখো, পিতার স্নেহ যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি। বলছে বাবা মার যে আদর ভালোবাসা, এটা অপার্থিব। বাট অপার্থিব মানে হচ্ছে ধরা ছোঁয়া যায় না এমন। এখানেও পক্ষপাতিতার মাত্রা বেশি। ওই যত্ন স্নেহ হিতৈষিতার অর্থে কি আমরা পাই কই? যিনি পুত্রের সুশিক্ষার জন্য ৪ জন শিক্ষক নিযুক্ত করেন, তিনি কন্যার জন্য ২ জন শিক্ষক নিযুক্ত করেন কি? বুঝছো? বলছে ঠিক আছে, আমরা জায়গা সম্পত্তি পাই না, বাদ দিলাম। আর ছেলের জন্য যদি ৪টা টিচার আসে, মেয়ের জন্য ২টা আসা উচিত না? আমরা সেটা পাই? পাই না তো। যিনি পুত্রের সুশিক্ষার জন্য, দেখছো, বলছে ৪ জন শিক্ষক আনেন, মেয়ের জন্য তিনি ২ জন আনেন না। যেখানে পুত্র ৩টা পাশ করে বিএ পর্যন্ত, ধরো এসএসসি, এইচএসসি, বিএ, সেখানে কন্যা ১.৫টা পাশ করে কি, অর্থাৎ এন্ট্রান্স এসএসসি পাস আর ইন্টারমিডিয়েট ফেল করে কি? করে না। পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না, বালিকাদের বিদ্যালয় সব পাত্তাই পাওয়া যায় না। ছেলেদের অনেক স্কুল, মেয়েদের কোনো স্কুলই নেই। যে স্থলে ভ্রাতা শামসুল উলামা, সে স্থলে ভগিনী নাজমুল উলামা হইয়াছেন কি? শামসুল উলামা এটা হচ্ছে হুজুরদের একটা উপাধি। শামস শব্দের অর্থ সূর্য। বলছে যেখানে ছেলেরা পড়তে পড়তে শামসুল উলামা হইছেন, শামসুল উলামা মানে হচ্ছে জ্ঞানীদের মধ্যে সূর্য, সেখানে তার বোন নাজমুল উলামা হইছেন কি, অর্থাৎ জ্ঞানীদের মধ্যে তারা হইছেন কি? নাজম শব্দের অর্থ বা নাজম শব্দের অর্থ হচ্ছে তারা। অর্থাৎ জ্ঞানে গুণে ছেলেরা যদি সূর্যের মতো হয়, মেয়েরা কম হলে তো তারার মতো হওয়া উচিত। সেটাও কি হয়েছে? হয় না তো। তাহাদের অন্তপুর গগনে অসংখ্য নাজমুন নেসা শামসুন নেসা শোভা পাইতেছেন বটে, কিন্তু আমরা সাহিত্য গগনে নাজমুল ওলামা দেখতে চাই। বলছে তাদের ঘরের ভিতরে নাজমুন নেসা শামসুন নেসা আছে, অর্থাৎ ঘরের মধ্যে নারীরা সূর্য এবং তারা হয়ে জ্বলছে। বুঝলাম, ঘরে ঘরে। আমরা জ্ঞানের আকাশে, সাহিত্য গগনে আমরা নাজমুল ওলামা দেখতে চাই। আমরা জ্ঞানের জগৎ এটা দেখতে চাই। আমাদের জন্য এদেশে শিক্ষার বন্দোবস্ত সচরাচর এইরূপ, মানে মেয়েরা কেমন পড়াশোনা করবে এইরূপ। বলছে প্রথমে আরবি বর্ণমালা, অতঃপর কোরআন শরীফ পাঠ, কিন্তু শব্দগুলির অর্থ বুঝাইয়া দেওয়া হয় না। কেবল স্মরণ শক্তির সাহায্যে টিয়া পাখির মতো আবৃত্তি করো। কোন পিতার হিতৈষণার মাত্রা বৃদ্ধি হইলে তিনি দুহিতাকে হাফেজা করিতে চেষ্টা করেন। সমুদয় কোরআন খানি যাহার কণ্ঠস্থ থাকে তিনি হাফেজ। আমাদের আরবি শিক্ষা ওই পর্যন্ত। পারস্য এবং উর্দু শিখিতে হইলে প্রথমেই করিমা বব খসায় বর হালে মা এবং একেবারে উর্দু বানাতন নাস পর, অর্থাৎ এগুলা ফার্সি এবং উর্দুর বা আরবির কিছু বেসিক পার্ট আর কি। করিমা বব খসায় বর হালে মা একটা ধরো আরবি বা ফার্সি শিক্ষার একেবারে তোমার হচ্ছে বেসিক পার্ট। এটার অর্থ হচ্ছে যে স্রষ্টা আমাদের এই অবস্থায় রাখিয়াছেন, অর্থাৎ ওই যে বোধোদয়ের মতো আর কি। বানাতন নাস উর্দু, এটা পারস্য, আরবিতে এটা পড়ানো হয়, অর্থাৎ বেসিক লেভেলের কিছু বই। একে আকারিকার নাই, তাতে আবার আর কোনো সহজ পাঠ্যপুস্তক পূর্বে পড়া হয় নাই, কারণ উর্দু পড়তে গেলে ফার্সিতে তো আকারিকার নাই। আরবি যে তাজবিদ গুলো আছে বা যে মাখরাজ গুলো আছে, ওগুলো তো প্রপারলি উর্দুতে দেওয়া হয় না। বলছে পড়তে আমাদের খুব কষ্ট হয়। সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না। অনেকের ওই কয়েকখানি পুস্তক পাঠ শেষ হওয়ার পূর্বেই কন্যা জীবন শেষ হয়। বুঝছো? বলছে আমাদের পড়াশোনাটাই হচ্ছে, এখানে ব্যাখ্যার তেমন কিছুই নাই। আমাদেরকে প্রথমে টুকটাক একটু বর্ণমালা শেখানো হয়, তারপরে আরবি শেখানো হয়। বলছে একটু কোরআন শরীফ পড়ো, বাস। আর কারো যদি মনে হয় যে না মেয়েকে তিনি আর একটু পড়াবেন,
তিনি মেয়ে যেন হাফেজ হইতে পারেন বা হাফেজা হইতে পারেন সেই ব্যবস্থা করেন। এরপরে সর্বোচ্চ আমরা করিমা বাব হোসাই বরহালেমা অথবা উর্দুর বানাতান নাস পড়ি। এগুলো পড়তে গেলে আমাদের কষ্ট হয়, কারণ এগুলো পড়া খুব সহজ না। সুতরাং আমরা দ্রুত পড়তে পারি এবং অনেকের পড়াশোনা এই জায়গাতেই শেষ, এবং অনেকের পড়াশোনা শেষ হয় মানে বিয়ে হয়ে গেলে এরপরে বালিকা ভাবে আল্লাহ বাঁচাইছে, পড়াশোনা থেকে বাঁচছি। এই পড়া তো তা সে প্রপারলি গ্র্যাব করতে পারতেছে না। তো এরপরে সে মনে করে আমি বাইচে গেছি। যা হোক, পড়া হইতে রক্ষা পাওয়া গেল। কোনো কোনো বালিকা রন্ধন ও সূচিকর্মে সুনিপুণা হয়। বঙ্গদেশেও বালিকা দিগকে রীতিমতো বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না। কেহ কেউ উর্দু পড়িতে শেখে, কিন্তু কলম ধরিতে শেখে না। ইহাদের উন্নতির চরম সীমা সলমা চুমকির কারুকার্য, উলের জুতা মোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত। বুঝছো? বলছে যে কেউ কেউ হয়তো বা একটু টুকটাক রান্না বান্না জানে বা সেলাই কাজ খুব ভালো জানে। বঙ্গদেশে মানে বাংলাদেশ অঞ্চলে বালিকাদেরকে রীতিমতো বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না, বাংলাও প্রপারলি শেখানো হয় না। শেখানো হয় না মানে ওই লিখতে পড়তে আর কি। কেহ কেহ উর্দু পড়িতে শিখে, কিন্তু কলম ধরিতে শিখে না। উর্দু পড়তে পারে কিন্তু লিখতে পারে না। ইহাদের উন্নতির চরম সীমা সলমা চুমকির কারুকার্য, উলের জুতা মোজা ইত্যাদি প্রস্তুত করা শিক্ষা পর্যন্ত। অর্থাৎ কিছু কারুকাজ, বিভিন্ন পাথর বা চুমকি বসা যে কারুকাজগুলো করবো এই পর্যন্ত। তো উলের জুতা টুতা বানাইতে পারে বা এগুলাকে প্রপারলি ধুয়ে মুছে রাখতে পারে, এই পর্যন্ত, এর বেশি কিছু না। যদি ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনাদের হিসাব নিকাশ লয়েন যে তোমরা কন্যার প্রতি কিরূপ ন্যায় ব্যবহার করিয়াছ, তবে আপনারা কি বলিবেন? একেবারে ইতিহাস থেকে, হাদিস থেকে কিছু জিনিস নিয়ে আসা এখানে পুরুষদেরকে রীতিমতো আটকায় দেয়া হয়েছে। আমি তোমাদের দেখাই কেমনে আটকায় দেয়া হয়েছে। দেখো, বলছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন যে তোমরা মেয়েদের প্রতি কেমন ভালো ব্যবহার করেছো, আপনারা আটকায় যাবেন, আপনারা জবাব দিতে পারবেন না। কেন? দেখো, বলছে পয়গম্বরদের ইতিহাসে শোনা যায় জগতে যখনই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে, তখনই এক একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন ও শিষ্টের পালন করিয়াছেন। আরবে স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল, আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন। তিনি কেবল বিবিধ ব্যবস্থা দিয়ে ক্ষান্ত থাকেন নাই, স্বয়ং কন্যা পালন করে আদর্শ দেখাইয়াছেন। তাহার জীবন ফাতেমা ময় করিয়া দেখাইয়াছেন কন্যা কিরূপ আদরণীয়া। সে আদর, সে স্নেহ জগতে অতুল। আমরা যারা মুসলমান, কমপক্ষে শুক্রবারের হুজুরের বয়ানও শুনি মিনিমাম লেভেলে, তারাও এই জিনিসগুলো আমরা জানি। বলছে যে রাসূল যদি আপনাদেরকে হাসরের ময়দানে ধরেন যে কন্যার প্রতি ব্যবহার কেমন করছে, আপনারা আটকায় যাবেন না। রাসূলের একটা হাদিসে আসছে, কেউ যদি একটা কন্যা সন্তানকে সঠিক সুশিক্ষায় সুন্দর মতো বড় করে এবং তাকে পাত্রস্থ করে দ্বীনী ভাবে, তার জন্য জান্নাত আল্লাহ প্রস্তুত করে রাখেন। তো বলছে আপনি তো যদি কন্যার প্রতি ওইরকম ব্যবহার না করেন, তাহলে আপনি কি জবাব দেবেন? বলছে পয়গম্বরদের অর্থাৎ রাসূলদের, নবীদের ইতিহাস ঘাটলে দেখা যায় যেখানে সমাজ খারাপে ডুবে গেছে সেখানে তারা আইসা ওই খারাপগুলোকে ধ্বংস করে দিয়ে ভালো জিনিসগুলোকে প্রতিষ্ঠা দিয়েছেন। বলছে আরবে যখন এমন হইতো যে নারীদেরকে জীবন্ত হত্যা করা হইতো, তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হইতো, যখন এমন এমন যখন সিচুয়েশন ছিল, তখন তিনি ওই আরবে আসতেন। আমরা জানি যে ওই সময় ছিল আয়ামে জাহালিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো বিশেষণের মধ্যে একটা আছে হচ্ছে নূর, তাই না? তো রাসূল নিজেই আলো, উনি আলোক বর্তিকা নিয়ে আসছিলেন। নূরের নবী নূর দিয়ে ভরে দিয়ে গেছেন সারা পৃথিবীকে। তো বলছে উনি আসলেন পৃথিবীতে, আয়েশা যখন একেবারে অন্ধকারে ডুবে গেছে আরব, সেই জায়গায় তিনি আয়েশা মেয়েদের যেখানে অধিকারের কিছুই নাই, মাইনাসে, সেখানেতে মেয়েদের অধিকার প্রথমে বললেন, তারপর প্রতিষ্ঠা করলেন, তারপরে নিজে সেটা পালন করে দেখাইলেন। এবং তার জীবন ফাতেমাময়, ওনার যে কন্যা ফাতেমার কথা বলছে, তার জীবন ফাতেমাময় করিয়া দেখাইয়াছেন যে কন্যা কিরূপ আদরের হইতে পারে। অর্থাৎ তিনি এত আদর স্নেহ দিয়ে মেয়ের লালন পালন করেছেন, এটা পৃথিবীতে বিরল, আর কেউ দেখাইতে পারবে না। না মানে নাই আর কি, বিরলও না, এটা নাই। সে আদর, সে স্নেহ জগতে অতুল। বলছে তুলনা করার মতো কোনো কিছু নাই এর সাথে। তো সেই রাসূল যদি আপনারা ধরে, আপনি জবাব দিবেন কি? আর কোরআন শরীফে আসছে, আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের জীবনে, উসওয়াতুন হাসানা। এর বড় আদর্শ আর হয় না। অর্থাৎ তুমি কেমন বাবা হবে, তোমার রাসূলকে দেখে শিখো। তুমি কেমন স্বামী হবে, তোমার রাসূলকে দেখে শিখো। তুমি কেমন নেতা হবে, তোমার রাসূলকে দেখে শিখো। তাহলে সমস্ত কিছু শিখতে বলা হয়েছে, আইডল আইকন মানতে বলা হয়েছে তাকে। তো উনি কিভাবে কন্যা পালন করলেন সেটা দেখো না। যদি তিনি ধরেন, কি জবাব দিবা? এরপরে আহা তিনি নাই বলিয়া আমাদের এই দুর্দশা, তবে আইসো ভগিনীগণ আমরা সকলে সমস্বরে বলি। দেখো এই জায়গায় কি বলছে, বলছে আহা উনি এখন নাই আমাদের মাঝে, এই জন্যই আমাদের এই দুর্দশা। তবে আসো আমরা সবাই একসাথে বলি, করিমা বাব খোসায় বরহালে মা,
ওই বইয়ের কোটেশন নিয়ে বলছেন, করিম অবশ্যই আমাদেরকে কৃপা করবেন, যেহেতু সাধনায় সিদ্ধি। বলছে স্রষ্টা আমাদেরকে অবশ্যই কি করবেন? দয়া করবেন, যেহেতু চেষ্টা করলে কিছু একটা হয়। আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করলে অবশ্যই তাহার করুণা লাভ করিব। বলছে আমরা যদি ট্রাই করি তাহলে নিশ্চয়ই আমরা তার থেকে কি করব? করুণা পাবো। আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নহি। এখানে একটা চমৎকার লাইন আসছে, আমি ডিরেক্ট সোজা বলে দিই। বলছে সৃষ্টিকর্তার কাছে অ্যাকচুয়ালি বা মায়ের কাছে অ্যাকচুয়ালি আমরা ওই লেভেলের অর্ধেক না। কেন অর্ধেক না? বলছে একটা ছেলে সন্তান যদি এমন হয় পেটে থাকে 10 মাস, তাহলে মেয়ে কি 5 মাস থাকে? একটা ছেলে যদি 2 বছর মায়ের দুধ খায়, কন্যা কি 1 বছর খায়? তাহলে যেখানে মাতৃহৃদয়ে পক্ষপাতিত্ব নাই, ছেলে যতদিন গর্ভে থাকে কন্যা ততদিন গর্ভে থাকে, যেখানে মায়ের আদরের, যেখানে মাতৃহৃদয়ে কোনো পক্ষপাতিত্ব নাই, স্রষ্টাকে পক্ষপাতী কি করে বলি? তিনি কি মা থেকে অধিক করুণাময় নহেন? এই কথাটা এখানে আনছে। দেখো, পুত্র যেখানে 10 মাস স্থান পাবে দুহিতা মানে মেয়ে, সেখানে 5 মাস, যদি এমন হইতো অর্ধেক যদি হয়ে যেত আর কি। পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয় কন্যার জন্য তাহার অর্ধেক, সেরূপ তো নিয়ম নাই। আমরা জননের স্নেহ মমতা ভ্রাতার সমানই ভোগ করি, মাতৃহৃদয়ে পক্ষপাতিতা নাই। তবে কেমন করে বলিব ঈশ্বর পক্ষপাতী? তিনি কি মাতা অপেক্ষা অধিক করুণাময় নহেন? ডেফিনেটলি। আমি এবার রন্ধন ও সূচিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি তাহাতে আবার যেন কেহ মনে না করেন যে আমি সূচিকর্ম রন্ধন শিক্ষার বিরোধী। জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু হচ্ছে অন্ন বস্তু, সুতরাং রন্ধন ও সেলাই অবশ্য শিক্ষণীয়, কিন্তু তাই বলে জীবনটাকে শুধু রান্না করে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বলছে আমি রান্না বান্না নিয়ে যে প্রশ্ন তুলছি যে মেয়েরা খালি এই পর্যন্তই জানে, কারণ অনেকে যদি মনে করে যে আমি মেয়েদেরকে রান্না বান্না শিখতে নিষেধ করছি, তাহলে তো ভুল। কারণ এটাও আপনাদেরকে জানতে হবে। তবে এর মানে এই না আপনার জীবন শুধু রান্নাঘরে আপনি আটকে রাখবেন। স্বীকার করি যে শারীরিক দুর্বলতা বশত নারী জাতি অপর জাতির সাহায্যে নির্ভর করে, তাই বলে পুরুষ প্রভু হইতে পারে না। কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকেই প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে, যেন একে অপরের সাহায্য ব্যতীত চলিতে পারে না। তরুলতা যেমন বিশ্বের সাহায্য প্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়। এটা তরু হবে। মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়। জল বৃদ্ধির নিমিত্ত নদী বর্ষা সাহায্য পায়, মেঘ আবার নদীর নিকট ঋণী। তবে তরঙ্গিনী কাদম্বিনীর স্বামী নাকি কাদম্বিনী তরঙ্গিনীর স্বামী, এই স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়ে কেবল সামাজিক নিয়মের দৃষ্টিপাত করলে আমরা তাই দেখি। বুঝছো? বলছে এখন অনেকে বলতে পারে যে মেয়েরা শারীরিকভাবে পুরুষদের মতো শক্তিশালী না, এই জন্য তারা কিছু কিছু ক্ষেত্রে পুরুষের উপর নির্ভর করে। বলছে ঠিক আছে, বুঝলাম। এখন শারীরিকভাবে শক্তিশালী না বইলে কি আপনি তার উপরে প্রভুত্ব করার অধিকার রাখেন? নারী হয়তো বা এই জায়গায় আপনার উপরে ডিপেন্ড করে, আপনি আবার অনেক জায়গায় নারীর উপরে ডিপেন্ড করেন। তো ওই দিক বিবেচনা করলে নারী কি আপনার স্বামী হয়ে যাবে? এটা তো স্বামিত্বের যে বিষয় না। প্রকৃতির মধ্যে আমরা তাকালে দেখব সবাই কোনো না কোনো ভাবে কারো না কারো উপর এটা সাহায্যের জন্য নির্ভর করে। ওই জায়গাটা এখানে আনছে দেখো। এই জায়গায় লাইনটা একটু বোঝার চেষ্টা করো। তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, অর্থাৎ গাছপালা বৃষ্টির সাহায্য চায়, আবার মেঘও সেইরূপ তরুর সাহায্য চায়। মেঘও তো দরকার হয় গাছের। বলছে তরু বৃষ্টির হেল্প লাগে, মেঘের আবার গাছের হেল্প লাগে, কারণ গাছ বায়ুমণ্ডলকে ব্যালেন্স করে রাখে। এটা আবার মেঘের জন্য দরকার। জল বৃদ্ধির নিমিত্ত নদী বর্ষার সাহায্য চায়, অর্থাৎ নদীর দরকার বর্ষার হেল্প, কারণ তার জল বাড়াইতে হবে। মেঘ আবার নদীর নিকট ঋণী। বোঝা নাই কথাটা? অর্থাৎ নদী মেঘের কাছ থেকে বৃষ্টির পানি নেয়, নিয়ে এসে ভরে ওঠে। মেঘ আবার সেই পানি নদীর কাছ থেকেই নেয়। তাইলে একদিকে নদী মেঘের কাছে ঋণী, মেঘ আবার নদীর কাছে ঋণী, কারণ সে তো নদী থেকে জল নিচ্ছে। তবে তরঙ্গিনী কাদম্বিনীর স্বামী না কাদম্বিনী তরঙ্গিনীর স্বামী? তরঙ্গিনী মানে নদী, কাদম্বিনী মানে মেঘ। এখন উভয়ই তো উভয়কে সাহায্য করে। নদী মেঘের বৃষ্টিতে ভরে ওঠে, মেঘ আবার নদীর পানি নেয়। তাহলে মেঘ নদীর থেকে হেল্প নেয়, নদী মেঘের থেকে হেল্প নেয়। কারণ আপনি বলেন নদী মেঘের স্বামী না মেঘ নদীর স্বামী? হেল্প নিলেই স্বামী হয়ে গেল? এই প্রশ্নটা আনছে এখানে। তরঙ্গিনী মানে নদী, কাদম্বিনী মানে মেঘ। এই স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়ে কেবল সামাজিক নিয়মের দৃষ্টিপাত করিলেও আমরা তাহাই দেখি। বলছে এসব জিনিস বাদ দিয়ে যদি আমরা সমাজে দেখি, আমরা সমাজেও এরকম ডিপেন্ডেন্সি ক্যারেক্টার দেখবো। কেমনে? বলছে উকিল ডাক্তারের কাছে যায়, ডাক্তার উকিলের কাছে আসে। একজন উকিল অসুখ হয়েছে, সে কই যাবে? ডাক্তার কাছে যাবে না। কারণ ডাক্তার কাছে না গেলে সে চিকিৎসা করবে কে? আবার ডাক্তার যদি মামলা মোকদ্দমা জড়ায়, কার সাহায্য লাগবে? উকিলের। সিম্পল। এটাই বলছে দেখো। কেউ সূত্রধর,
কেউ তন্তবায়, বলছে কেউ মিস্ত্রি, কেউ আবার সুতা নিয়ে কাজ করে, তন্ত মানে সুতার কাজ করে। একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী, আবার ডাক্তার ও ব্যারিস্টারের সাহায্য চাহেন, তবে ডাক্তারকে ব্যারিস্টারের স্বামী বলিব না ব্যারিস্টার ডাক্তারের স্বামী? যদি ইহাদের কেহ কাহাকে স্বামী বলিয়া স্বীকার না করেন, তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমান দিগকে, শ্রীমতী মানে মেয়েরা, শ্রীমান মানে ছেলেরা, স্বামী ভাবিবেন কেন? এই জায়গায় আবার স্বামী অর্থ এইটা না, তোমরা আবার উল্টা মনে করো না। দেখো কোটেশন দিছে, কোটেশন দেওয়ার অর্থ হচ্ছে এটা বিশেষ অর্থে আসছে এই শব্দটা। স্বামী মানে এটা প্রভুত্ব, মানে স্বামীর রূপে পুরুষরা যে প্রভুত্বটা চালায় এটাকে প্রশ্নবিদ্ধ করছে। হাজবেন্ড হইতে নিষেধ করে নাই, উল্টা বুঝো না। কোনো টার্মকে যদি কোটেশন দেয় তাহলে বুঝবা এটা স্বাভাবিক অর্থে এখানে আসে নাই। আমরা উত্তমার্ধ তাহারা নিকৃষ্টার্ধ, আমরা অর্ধাঙ্গিনী তাহারা অর্ধাঙ্গ। বুঝছো? বলছে এমন কিছু কি বলছে, এরা যদি উত্তমার্ধ হয় তাহলে আর একটা পার্ট কি একদম মানে এটা যদি খুব বেস্ট হয় ওটা কি ওস্ট হবে এমন কিছু? বলছে না, এমনটা হবেই না। আমরা অর্ধাঙ্গী, তারা অর্ধাঙ্গ, তারা একটা পার্ট, আমরা একটা পার্ট, এই হচ্ছে ব্যাপার। অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে। তো এই জায়গা থেকে একদম শেষ পর্যন্ত যা আছে এই জায়গাগুলো খুব সহজ। আসো আমরা একটু দেখাই। অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে। বলছে আপনি মেয়েদেরকে খুব সামান্য মনে করেন না, তার উপরেও সমাজ ডিপেন্ড করে। যেহেতু না জাগিলে সব ভারত ললনা, এ ভারত আর জাগিতে পারিবে না। বলছে ভারতের মেয়েরা না জাগলে ভারত জাগবে না। প্রভুদের ভীরুতা কিংবা তেজস্বিতা জননের ইচ্ছার উপর নির্ভর করে। তবে কেবল শারীরিক বলের দোহাই দেয়া অদূরদর্শী ভাতৃ মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন। কি একটা লাইন দেখছো? প্রভুদের ভীরুতা কিংবা তেজস্বিতা জননের ইচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ একটা ছেলে কেমন হবে এটা অনেকখানি জননীর মায়ের ইচ্ছার উপর নির্ভর করে। কেবল শারীরিক বলের দোহাই দিয়ে, অর্থাৎ গায়ে শক্তি আছে এটা দিয়ে অদূরদর্শী ভ্রাতৃ মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন। আপনার গায়ে শক্তি আছে এই জন্য আপনি সেরা, ব্যাপারটা এমন না। আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা অনুশীলনের সম্মুখ সুবিধা না পায় পশ্চাতে পড়িয়া গিয়াছি। ছেলেরা অনেক অপরচুনিটি পায় যেটা আমরা পাই না, এই জন্য আমরা পিছনে পড়ে গেছি। সমান সুবিধা পাইলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না? আসো এসব আত্মনিন্দা শুনিতেছি, তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠতা স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি। অনেক সময় হাজার হোক বেটা ছেলে বলিয়া বেড়া ছেলেদের দোষ ক্ষমা করিয়া অন্যায় প্রশংসা করি, এই তো ভুল। বুঝছো? সহজ কথা। যে ছেলেরা যে অপরচুনিটি পাচ্ছে অনেক আগে থেকে, সেটা আমরা পাইলে আমরাও সমাজকে ভালো মতো কন্ট্রিবিউট করতে পারতাম। আবার ছেলেদেরকে অনেক সময় বেশি ফ্লেক্স দেওয়া হয়, হাজার হোক ছেলে মানুষ। বলছে এটা কেমন কথা? এটা বলে আমরা তাদেরকে অনেক দোষ ক্ষমা করে দিই, এটা ভুল, এটা ঠিক না। আমি ভগিনীদের কল্যাণ কামনা করি, তাহাদের ধর্মবন্ধন বা সমাজবন্ধন ছিন্ন করে তাহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাহি না। বলছে আমি চাই তাদের ভালো হোক, তারা ধর্মকে বাদ দিয়ে ফেলুক কিংবা সমাজকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাক, আমি এমনটা কখনোই বলি না। মানসিক উন্নতি করিতে হইলে হিন্দুকে হিন্দুত্ব, খ্রিস্টানকে খ্রিস্টানে ছাড়িতে হইবে এমন কোনো কথা নাই। অর্থাৎ শিক্ষিত হয়ে বড় হইতে গেলে ধর্ম বাদ দিতে হবে, নট লাইক দ্যাট। আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়া মনটাকে স্বাধীনতা দেওয়া যায়। আমরা কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি, তাই বুঝিত বুঝাইতে চাই। বলছে তুমি ধর্ম ঠিক রাখো, কি করতে পারবা? ডেভেলপ করতে পারবা। তোমার ডেভেলপ হওয়ার জন্য কোনো হিন্দুত্ব বাদ দিয়ে দিবে, খ্রিস্টান তার ধর্ম বাদ দিয়ে দিবে, মুসলিম তার ধর্ম বাদ দিয়ে দিবে, ব্যাপারটা এমন না। তুমি তোমার সমস্ত জিনিসকে মেনটেন করে কি করতে পারো? ডেভেলপ হইতে পারো। আমরা কেবল উপযুক্ত শিক্ষায় যে আমাদের নাই, শিক্ষা না থাকার ফলে যে আমরা অবনত হয়ে গেছি, আমি সেটা বোঝাতে চাচ্ছি। অনেকে হয়তো ভয় পাইয়াছেন যে বোধ হয় একটা পত্নী বিদ্রোহের আয়োজন করা হইতেছে। অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে আমি মেয়েদেরকে নিয়ে একটা রেভলিউশন করে ফেলাইবো, বিদ্রোহ করে ফেলাইবো, অথবা ললনাগন দলে দলে উপস্থিত হইয়া বিপক্ষকে রাজকীয় কার্যক্ষেত্র হইতে তাড়াইয়া দিয়া সেই পদগুলি অধিকার করিবেন। অথবা অনেকে মনে করতে পারেন যে মেয়েরা আইসা ছেলেদেরকে তার তার কাজের জায়গা থেকে বের করে দিয়ে দায়িত্ব নিয়ে নেবে। বলছে না না, এমন কিছু না। বলছে সামলা চোগা আইন কানুনের পুঁজিপুঁথি উঠিয়া লইবেন। সামলা হচ্ছে ওই যে উকিলরা মাথার মধ্যে পড়ে একটা বড় পাগড়ির মতো, আর চোগা হচ্ছে গায়ের মধ্যে যে ড্রেসটা দেয় জুব্বার মতো কালো, ওইটা। বলছে এইসব বা আইন কানুনের পাঁজি লুটিয়া লইবেন। অর্থাৎ মেয়েরা আয়সা বুঝি ধরো জজের জায়গায় বসে যাবে, উকিলের জায়গায় বসে যাবে, ব্যাপারটা এমন না। অথবা সদল বলে কৃষিক্ষেত্রে উপস্থিত হইয়া কৃষকগুলিকে তাড়াইয়া দিয়া তাহাদের শস্যক্ষেত্র দখল করিবেন। মানে কৃষককে তাড়াই দিয়া এই জমি আমি চাষ করব, বা হালগুলো কাড়িয়া লইবেন। বলছে এমন যদি আপনারা মনে করে থাকেন তবে তাহাদের অভয় দিয়া বলিতে হইবে, নিশ্চিন্ত থাকুন। আপনারা ভাইবেন না যে আমরা পুরুষরা যেসব জায়গায় কাজ করতেছে ওইসব জায়গা থেকে তাড়াই দিয়ে আমরা সেগুলোকে অধিকার করবো না, এটা না।
আমরা আপনাদের হালের গরু নিয়ে আমরা হাল চাষ করতে যাব না। আমরা জজের জায়গায় গিয়ে জজ হয়ে দ্রুত জোর করে বসে যাব না। নিশ্চিন্ত থাকেন। পুরুষ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাৎপদ রাখিয়াছেন বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি। বলছে পুরুষরা সোসাইটিকে এমনভাবে ডেভেলপ করছে, তারা আমাদেরকে সুশিক্ষা থেকে দূরে রাখছে, এই জন্য আমরা অকর্মণ্য হয়েছি, আমরা কোনো কন্ট্রিবিউট করতে পারি না সমাজে। ভারতে ভিক্ষু ও ধনবান এই দুই দল লোক অলস এবং ভদ্রমহিলার দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে। বলছে ভারতে ভিক্ষু মানে হচ্ছে সন্ন্যাসীরা, এবং ধনবান অনেক টাকাওয়ালা মানুষ, এই দুই দল লোক অলস, তাদেরকে তেমন কোনো কাজ নেই, তারা অলস। এবং ভদ্রমহিলার দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে, এবং মেয়েরা যতটুকু কন্ট্রিবিউশন দেওয়া দরকার তার থেকে অনেক কম কাজ করে। আমাদের আরাম প্রিয়তা খুব বাড়িয়াছে, মানে আমরা খুব আরাম প্রিয়। আমাদের অর্থাৎ নারীদেরকেও তিনি এই কথাটা বলছেন যে আমরাও খুব আরাম প্রিয়, আমরাও ফাইট করে পরিশ্রম করে পড়াশোনা করে আমরাও যে ডেভেলপ হইতে চাচ্ছি এমন না। আমরা অনেক ক্ষেত্রে ঘরে থাকতে পারলে, আরামে থাকতে পারলে আমরা মনে করি ওয়াও ভালো আছি, এটাও ঠিক না। আমাদের হস্ত মানে হাত, মন, পদ, চক্ষু, পদ মানে পা ইত্যাদির সদ্ব্যবহার করা হয় না। বলছে আমরা আমাদের যে অঙ্গ, আমাদের যে ব্রেইন আল্লাহ আমাদেরকে যা দিয়ে পাঠাইছে সেগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ করি না। 10 জন রমণী রত্ন একত্র হইলে ইহার উহার বিশেষত আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাকপটুতা দেখায়। ভাই শেষ কথাটা মারাত্মক রে ভাই, কলিজায় লাগছে, একদম বাস্তব কথা। বলছে 10টা মেয়ে এক জায়গায় হইলে তারা আলোচনার মধ্যে কেউ কেউ জামাইয়ের নিন্দা করে অথবা কেউ কেউ জামাইয়ের প্রশংসা করে ফ্লেক্স নিতে চায়। এটা সত্য। দেখবো 5 জন মহিলা একত্র হইলে আল্লাহ আমার বাপের বাড়ি এই, আমার তো ওইটা, ওই যে একটা জোক শুনছো না যে এক বাড়িতে 2 যা একত্র হইছে। যা তো বুঝো, ধরো আমার আম্মু আর আমার চাচি দুজনের মধ্যে যে সম্পর্ক, যা তো 2 যা একত্র হইছে, গল্প করতেছে। তো এক যা বলতেছে যে আমাদের বাড়িতে এত বড় একটা গোয়াল ঘর আছে যে গরু একদিকে যদি গাভী ঢুকে আরেক দিকে হচ্ছে বাচ্চা নিয়ে বের হয়, গাভীর পেটে বাচ্চা, ওই গোয়াল ঘর শেষ হইতে হইতে গাভী প্রসব হয়ে যায়। এত বড় গোয়াল ঘর, কারণ তখন তো তোমার বেশি গরু থাকা, তারপরে হচ্ছে তোমার পুকুরে মাছ থাকা বা ধানের গোলা থাকা, এগুলো ছিল সমৃদ্ধির লক্ষণ। তো একজন চাপা দিছে এরকম যে গরু এদিকে ঢুকলে ওইদিকে গাভী বাচ্চা নিয়ে বের হয়। এই কথা শুনে বড় যা বলতেছে যে আমাদের বাঁশ ঝাড়ে এত লম্বা লম্বা বাঁশ আছে, ওই বাঁশ দিয়ে আমরা সারা জীবন ছোটবেলায় আকাশের তারা গুনছি, এরকম গোতা দিয়ে দিই যে 1 2 3 এরকম, এত বিশাল বাঁশ ঝাড় আছে আমাদের। এবার ছোটদা জিজ্ঞাসা করে তাই না কি ভাবি, তাহলে এত বড় বাঁশ রাখতেন কই? বড়দা জবাব দেয় কেন, তোর বাপের গোয়াল ঘরে, তোর বাপের গোয়াল ঘর তো অনেক বড়, ওই বাঁশ ওইখানে রাখতাম। তো এই হচ্ছে অবস্থা। তো বলছে যদি রমণীরা একত্র হয়, হয় দেখবো বাপের বাড়ি অনেক বিশাল এটা বলে, আর না হয় জামাই অনেক বড় লোক এটা বলে, অথবা জামাই যে ভালো না এইটা বলে। এসবের মধ্যেই তারা থাকে। দেখো মানে মেয়েদের এখানে সমালোচনা করছে যে আমরা আমাদের প্রোডাক্টিভিটি কাজে লাগাই না, আমরা একত্র হইলে এইসব আজে বাজে জিনিসে সময় নষ্ট করি। 10 জন রমণী রত্ন একত্র হইলে ইহার উহার বিশেষত আপন আপন অর্ধাঙ্গের মানে জামাইয়ের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাকপটুতা দেখায়। বাকপটুতা মানে কথার ফুলঝুরি। আবশ্যক হইলে কোন দল চলে, কোন সময় কোন দল চলে, মানে কে কত বেশি দেখাইতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কিছুটা বিবাদের জায়গায় বিবাদ পর্যন্ত গড়ায় যায়। আশা করি এখন স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে। বলছে এখন আমি আশা করি স্বামী শব্দটা ব্যবহার না করে আমরা অর্ধাঙ্গ বলবো, কারণ স্বামী শব্দটার মধ্যে একটা কর্তৃত্ববাদিতা আছে, অতিরিক্ত অধিকারের বাড়াবাড়ির একটা বিষয় থাকে। বলছে আশা করছি আমি এটার স্থলে এখন অর্ধাঙ্গ এই কথাটা আসবে। অর্ধাঙ্গ মানে হলো এই সমাজের জন্য তুমি অর্ধেক আমি অর্ধেক, এই পরিবারের জন্য তুমি অর্ধেক আমি অর্ধেক, এই সম্মানের শব্দটা এখন আসবে। তো এই ছিল আলোচনায়, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি, তোমাদের সাথে একটা ভালো সময় কাটাইতে পারছি। সবাই ভালো থাকবা, তোমাদের জন্য শুভকামনা। আমি তোমাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।